একদম ঘুটঘুটে অন্ধকার। এরকম একটা পরিস্থিতিতে যদি আপনি দেখেন একটুখানি আলো কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে, তাতেই কিন্তু অনেক আশার সঞ্চার হয়। এবং সেরকমই যদি সেই আলোটা কোথাও আপনি না খুঁজে পান, তাহলে কি আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন? একেবারেই না। আপনি শুরু করতে পারেন নিজের ভেতরে সেই একটুখানি আলো খুঁজে। নিজের ভেতরে কিন্তু আমরা নানানভাবে আলোর খোঁজ পেতে পারি, যদি কিনা আমরা আসলে কিভাবে খুঁজতে হয় সেই পন্থাটা জানি। আপন আলোয় আলোকিত হবার একটা জার্নি আছে, একটা পথ চলা, এবং সেই পথ চলা অনেকেই চলতে চলতে আলো আবিষ্কার করে ফেলেছেন, কেউ এখনো পথে চলমান আছেন। তাদের গল্পগুলো শুনবো, আপনাদের কথাগুলো শুনবো। আজকে যেই বিষয়, আজকে নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবে, সেই বিষয়টা হলো আপন আলোয় আলোকিত হই। সেই বিষয়ে কথা বলতে শুধু আমি অহনা তাসনিম খানই নেই সাথে, বরং আমাদের সাথে আছে তিনজন বন্ধু, যারা তিনজন নানাভাবে নিজের আলোয় আলোকিত হয়েছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন সুষমা ইয়াসমিন রূপা, তিনি কি অ্যাকাউন্ট ম্যানেজার, বাংলা ক্যাটে আছেন। তার পাশে আছেন আফরোজা বেগম, তিনি শতাধিকারী বিডি স্কুটার ট্রেনিং সেন্টারের। এবং তার পাশে উম্মে খায়রুন মিলি আছেন, তিনি একজন গৃহিণী এবং সেটার সাথে আরেকটা প্রফেশন যুক্ত আছে, বাইকার। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি রূপা আপুর কাছ থেকেই জানতে শুরু করি, লেডিস ক্লাবে আসার অভিজ্ঞতা কেমন লাগছে? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। অবশ্যই ভালো লাগছে। আসলে আমরা সবসময় কোথাও না কোনো একটা প্ল্যাটফর্ম খুঁজে আমাদের নিজস্ব কিছু কথা বলার, আমাদের পরিভাষাগুলো জানানোর। তো সেই দিক থেকে আমার মনে হয় এটা আমাদের একটা ভালো অপরচুনিটি যে আমরা আসলে কথা বলার সুযোগ পাচ্ছি, আমাদের কিছু বলার এবং শোনার। এর জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি কি অ্যাকাউন্ট ম্যানেজার দেখছি বাংলা ক্যাটে, এবং সাথে আমি এটাও জানি যে আপনিও একজন বাইকার। এবং আজকে আরেকজন বাইকার আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন, তার নাম হলো আফরোজা বেগম। তিনি বিডি স্কুটার ট্রেনিং সেন্টার এখানে আছেন। তো সেখান থেকেই আমি একটু জানতে চাই যে আমাদের কাছে এসে, লেডিস ক্লাবে এসে কেমন লাগছে? আপনাকে অনেক ধন্যবাদ, নেক্সাস লেডিস ক্লাবকে ধন্যবাদ যে আমাদেরকে ইনভাইট করার জন্য। আর এখানে এসে খুব ভালো লাগছে যে আমরা মেয়েরা একটা আড্ডা দিচ্ছি, এখানে মেয়েদের মনোভাবগুলো আমরা প্রকাশ করছি, এই জন্য খুব ভালো লাগছে। বাহ। এবং আরেকজন বাইকার আমরা আগে থেকে জেনে ফেলেছি, এবং তিনি গৃহিণী হিসেবেও আছেন। এই যে গৃহিণী এবং বাইকার দুটো আমার মনে হয় একসাথে খুব একটা আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে দেখা যায় যে অনেক সময়ই একসাথে অ্যাকসেপ্টেবল হয় না। সেই বিষয়ে শুনবো, তার আগে লেডিস ক্লাবে আসার অনুভূতিটা শুনে নেই। আপুদের মতোই, আর যখন শুনতে পারলাম যে এখানে হচ্ছে আমার মতোই পরিচিত বাইকার আপুরা আছে, তো তখন আরো বেশি ভালো লাগতেছিল। আজকে অনেক মজার আড্ডা হবে, কারণ আমি জানি যে বাইকারদের জীবন আসলে নানান রকম স্ট্রাগলই না, শুধু অসংখ্য অভিজ্ঞতায় পরিপূর্ণ। আপনারা কিভাবে নিজের ভেতরে এই আলোটা খুঁজে পেলেন এবং নিজেকে এইভাবে আবিষ্কার করলেন, সেই বিষয়গুলো জানবো। আমাদের বন্ধুরাও যুক্ত হতে পারেন সাথে। লেডিস ক্লাবের একটা বিশেষত্বই হলো আপনাদের পার্টিসিপেশন। আপনারা যখন আমাদের সাথে যুক্ত হন, আড্ডা আরও সুন্দর আলোয় আলোকিত হয়ে ওঠে। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে চলে আসতে পারেন আপনারা আমাদের সাথে আড্ডা দিতে। আমরা এসে রূপা আপুর কাছে জানতে চাই, কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে বাংলা ক্যাটে যুক্ত হয়েছেন, এই প্রফেশনটার সাথে সংযুক্তি কিভাবে হলো, এবং বাইকার হিসেবে নিজের আত্মপ্রকাশটা কখন মনে হলো করা শুরু করতে পারি? আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে অনেক দিন ধরে জব করছি, সার্ভিসে আজকে বেশ প্রায় 11 বছর হলো। তো আমি বাংলা ক্যাটে আজকে যে সেকশনটাতে আমাদের আইটি সেকশনগুলোতে আমি দেখছি, এবং অ্যাজ দ্য মার্কেটিং পার্সন হিসেবে আমি একটা অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্পোরেট সেকশনগুলো এবং হচ্ছে কিছু গভর্নমেন্ট প্রজেক্টও দেখি। তো সেই থেকে আসলে দেখা যাচ্ছে যে আমাকে রীতিমতন বাইরে বের হতে হয়, ভিজিট করতে হয়। সেটা হতে পারে বৃষ্টি, রোদ, রাত, সন্ধ্যা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে লোকাল ট্রান্সপোর্টগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে অনেক প্রবলেম ফেস করতে হয়। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে সিট পাচ্ছি না, বা কখনো যদি সিটে বাসে উঠেছি, ওঠার পরে যদি কখনো নারী হিসেবে সিট চাই, তখন তারা আমাদের সম অধিকার নিয়ে কথা বলে। সো এই সমস্ত জিনিস যখন আমি রীতিমতন ফেস করতে শুরু করলাম, তখন আমার একজন কলিগের, সেও বাইকার সেকশনে আছে, তো সে আমাকে রিকোয়েস্ট করে যে আপু, এত কষ্ট করে তুমি অফিসে আসো, একটা স্কুটি নিয়ে নাও। এটা 2015-এর কথা বলছি আমি। তো তখন আমি বসুন্ধরা থেকে আসতে আমার খুব প্রবলেম হতো। তো সেই থেকেই আসলে স্কুটি কেনা এবং কেনার পরে শেখা। এবং আমি বলতে পারি যে বাইকটা ইউজ করাতে আমি আমার প্রফেশনের অনেক বেশি এফোর্ট দিতে পেরেছি।
আমার কাজের অগ্রগতি হয়েছে, প্রমোশন হয়েছে। কারণ আমি যখন টাইম সেভ হয়, আমরা যখন একটা বাসে বা আদার্স ট্রান্সপোর্ট ইউজ করি, দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পাচ্ছি না, পেলেও অনেক সময় কি বলে নিজের সেফটির চিন্তা করে হয়তো বা ধাক্কাধাক্কি করে উঠছি না, ওই সময়গুলোটা আমার সেফ হচ্ছে। দেখা যাচ্ছে একটার জায়গায় আমি 2, 3, 4টা কাজও কমপ্লিট করতে এবং পারছি। আমাদের শহুরে জীবনে শুধুমাত্র ট্রাফিকে বসে যেই পরিমাণ সময় চলে যায়, সেক্ষেত্রে বাইক হয়তো খানিকটা স্বাচ্ছন্দ্যেরও কারণ। যদিও গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এটা আসলে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্যের একটা যানবাহন নয়, তারপরও যদি এই ছোট রাস্তাটা আপনার আরো ছোট হয়ে আসে, কারণ সবসময় যে আপনি এসি সংযুক্ত একটা ট্রান্সপোর্ট পাবেন তাও কিন্তু নয়, তাই না? বাংলাদেশে যদি আমরা বাসে উঠি, সিএনজিতে উঠি, একই সমান গরমে কিন্তু লাগে ঘুরে ফিরে। তো দেখা গেল যে বাইকে আপনি কিন্তু সময়টা বাঁচালেন এবং সাথে করে কাজে যখন ঠিকঠাক মতো পৌঁছতে পারছেন, তখন আপনার কিন্তু পারফরমেন্সে অনেক বেশি পরিবর্তন আসছে। 100% আমার ক্ষেত্রে 100% এটা এফোর্ট দিয়েছে এবং আমি যে পরিমাণে ইমপ্রুভমেন্ট করেছি, আমি ডেফিনেটলি মনে করি যে বাইকটা আমার পেছনে মানে অনেক বড় একটা এফোর্ট কাজ করেছে। বাহ, চমৎকার। আরো শুনবো অবশ্যই, আমরা এসে একটু আফরোজা আপুর কাছে শুনে নিজের জীবনটা আসলে যে বাইকের সাথে যুক্ত করে ফেলেছেন। বিডি স্কুটার ট্রেনিং সেন্টার এর স্বত্বাধিকারী আপনি। অবশ্যই বাইকের প্রতি একটা খুব ভালো প্রকার প্যাশন না থাকলে একটা ট্রেনিং সেন্টার নিজেই খুলে ফেলা যায় না। এই ব্যাপারটা নিয়ে একটু শুনি, কবে শুরু করলেন, কি হলো? আমি 2017 থেকে স্কুটার রাইড করি, আর 2018 থেকে হলো আমি ট্রেনিং শুরু করি। তো আমার জার্নিটা যখন শুরু হয়, আমি পুরান ঢাকার মেয়ে, আর ওইখানে তো মানে পুরান ঢাকার সাইডে তো কেউ স্কুটার রাইড করে না, আর মেয়েরা তো অনেক দূরে থাকে। এবার আমার পুরান ঢাকার মানুষদেরকে একটু তুলনামূলক রিজার্ভড ভাবা হয়, তাই তো? আমার ফ্যামিলির, আমার ভাই বাবা, এরা কেউ কোনোদিন 2 চাকা ইউজ করেনি, কিন্তু সেই ফ্যামিলির মেয়ে হয়ে এখন আমি 2 চাকা ইউজ করছি। আর আমি যখন শেখার জন্য করি, স্কুটারটা শিখবো, তখন আমার আশেপাশে কোনো ট্রেনার আমি পাইনি, মানে খুব দূরে দূরে ছিল, উত্তরাতে ছিল। তো পুরান ঢাকা থেকে উত্তরা যেহেতু আর ট্রেনিং করা সম্ভব না, তো যাক নিজে একটা স্কুটার কিনে তারপরে নিজে চালানো শিখলাম। আমার দেবররা অনেক হেল্প করছে আমাকে এটার জন্য। তারপরে যখন চিন্তা করলাম যে না, অনেক মেয়ে তো শিখতে চায়, অনেকে নক করে যে আপু কোত্থেকে শিখছো, আমাদের একটু শিখাও। তখন চিন্তা করলাম যে না, শেখাতে পারি। তো 1-2 জন করে শেখাতে শেখাতে যখন দেখলাম না ভালো রেসপন্স পাচ্ছি, তখন নিজে একটা পেজ খুললাম, অনলাইন পেজ, এবং অনলাইন পেজের মাধ্যমে ট্রেনিং শুরু করলাম। এখন পর্যন্ত চলছে। এখন কি আপনি গিয়ে গিয়ে কখনো শেখান নাকি সব আমি আপনার গিয়ে কাছে গিয়ে আসে? শেখাই। আমার মানে ঢাকার মধ্যে প্রথমেই আমি মানে স্টুডেন্টদের লোকেশনে যে শেখাই, যেটা আমি ফেস করছি। পুরান ঢাকা থেকে আমার উত্তরা যাওয়া পসিবল হয়নি, ফ্যামিলি থেকেও দিত না। তো তখন যখন চিন্তা করলাম আমি ট্রেনিং করাবো, তখন থেকে আমার মাইন্ডে একটাই ছিল যে অনেকে ফ্যামিলি দিবে না দূরে আসতে। তখন থেকে আমি চিন্তা করলাম না, যে লোকেশনে আছে সেখানে যে আমি সার্ভিসটা দিব, তাও তারা শিখুক। হ্যাঁ। বাহ বাহ, চমৎকার একটা ভাবনা থেকে আসলে বিডি স্কুটার ট্রেনিং সেন্টারের শুরু। আর সেই বিষয়ে আরও শুনবো অবশ্যই উম্মে খায়রুন মিলি আপুর কাছে এসে। এখন জানতে চাই যে গৃহিণী হওয়ার একটা সিদ্ধান্ত, এটা কিন্তু অনেকের জন্য সহজ, অনেকের জন্য ভীষণ কঠিন। আপনার জন্য কেমন ছিল? এবং গৃহিণী হওয়ার সাথে সাথে বাইকার হওয়ার যে বিষয়টা, এই ব্যালেন্সটা কিভাবে আপনি করছেন সেটা শুনুন। অ্যাকচুয়ালি আমার হচ্ছে বিয়ে হয়ে যায় খুব ছোট সময়। আচ্ছা, আমার বিয়ের পরে হচ্ছে আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করি। তো ওই দিক দিয়ে আমার কোনো, কিন্তু আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ ছিল। কিন্তু আমি মোহাম্মদপুরে থাকি, কিন্তু আমার হচ্ছে আজিমপুরে হচ্ছে আমার পড়াশোনার স্থান। আমি ইডেন থেকে পড়াশোনা করি। তো এইখানে হচ্ছে একটাই হচ্ছে বাস ছিল, সেটা হচ্ছে 13 নম্বর মোহাম্মদপুর ধানমন্ডি, আপনার এই আরো কিছু রাস্তা হয়ে হ্যাঁ এই বাসটা যেত, এবং বাসটা হচ্ছে মিনি বাস যেটা বলা হয়। তো এটা খুব চাপের হয়ে যেত। আচ্ছা, ছেলে মেয়ে অল ওভার, মানে কেউ কেউ তো ঝুলেও যেত। আর এইখান থেকে আসলে এই টাইমটায় এত দূরে রিক্সা নিয়ে যাওয়া, সিএনজিও এত অ্যাভেলেবল ছিল না এইভাবে। পরে হচ্ছে আমার এই সিদ্ধান্তটা যে আব্বু, অ্যাকচুয়ালি আমার এখানে হচ্ছে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে। দুয়ে হচ্ছে আমার আব্বুও আমাকে অনেক সাপোর্ট করে যে মেয়েরা যেহেতু চালাচ্ছে, তাহলে তুমি দেখো তুমি কি পারো কিনা। অ্যাকচুয়ালি আমি হচ্ছে মন থেকে এটা চাইনি, যে ভয় ছিল যে আসলে আমি কখনো সাইকেল চালাই নাই, আমি কখনো সাইকেল ট্রাই করি নাই। তো সেইখান থেকে হচ্ছে ফ্যামিলি, আমার হাজব্যান্ড। আপনি কি বাইক চালানোর আগে তাহলে সাইকেল চালানো না শিখলেন? না না, আমি সরাসরি বাইক কিনে এনে চালানো শিখেছি। স্কুটার না বাইক? আমি স্কুটার। আচ্ছা, আফরোজা আপুর মতোই আমারও একটা ট্রেনিং সেন্টার আছে। বাহ, হ্যাঁ,
কিন্তু এটা আমি বেশি দিন আফরোজা আপু যেমন কন্টিনিউ করছে, এটা আমি বেশি দিন কন্টিনিউ করতে পারি না। সময় দিতে পারছিলেন না। রিজন হচ্ছে আমি এর মাঝেই হচ্ছে একটা জবে ইনভলভ হই, তো ওটাকেও আমি কন্টিনিউ করতে পারিনি। ফ্যামিলির চাপে আমি ওটাকেও আমার ছেড়ে দিতে হয়েছে বাচ্চার জন্য। মানে দেখা গেছে যে আপনি নিজে থেকেই সিদ্ধান্তটা নিয়ে নিলেন যে আসলে আমি তো পারছি না, আমার তো পরিবারের অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, পরিবার বলতে আমি আমার বাচ্চাকে প্রাধান্য দিছি, তো এই জন্যই হচ্ছে আমি ছেড়ে দিলাম, জবটা ছেড়ে দিতে হয়েছে। আমি ট্রেনিং সেন্টারটাও আমাকে ছেড়ে দিতে হয়েছে, কিন্তু আমি আমার গ্রুপিংটা আমি ছাড়িনি। আমি আমার একটা লেডিস গ্রুপ আছে, বাইকিং গ্রুপ, যেটা জানি আমি। কিরকম সদস্য আছে সেখানে? অনেক মানুষ? অনেক, মোটামুটি ভালোই। আপু যদি বলি, সরি একটু অ্যাড করছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের বেশ কয়েকটা গ্রুপ আছে। সিএমবিডি নামের আমাদের একটা ফার্স্ট গ্রুপ হয়, যেটা আমরা 2016-তে এস্টাবলিশড করি, যেটার ফাউন্ডার হচ্ছে আরএস লিনা। ও এখন হচ্ছে ইয়ামাহায় আছে। তো ইয়ামাহাতেও আমাদের আরেকটা গ্রুপ আছে ওয়াইআরসি গার্ল নামে। তো ওখানে যারা ইয়ামাহা ইউজ করে, ইয়ামাহা থেকে যারা মেয়েরা বাইক কিনেছে, তারা দেখা যাচ্ছে ই করছে, ওখানে সব ইয়ামাহা ইউজ। সেখানে আমি সেটাই শুনেছি লিনাপুর কাছে, আমি ওইটুকু জানতে পেরেছি যে আপনাদের এরকম বাইকের ব্র্যান্ড হিসেবেও নাকি একটা গ্রুপিং আছে। তারপর আমি শুনেছি আরো কিছু গ্রুপ আছে যেখানে একই রকমের একই রঙের যে বাইকগুলো আছে, একই রঙের বাইকের নাকি একটা গ্রুপ আছে। সেরকম আপনাদের একটা নিজস্ব গ্রুপ আছে, সেখানে কি লাখের উপরে মানুষ হবে বা কয়েক হাজার? অ্যাকচুয়ালি যদি ব্র্যান্ড ধরি, ইয়ামাহা ওয়াইআরসিতে প্রায় 300 প্লাস আছে। আচ্ছা। আর সিএমবিডিতে অলমোস্ট 56 থেকে 7% আছে যারা সিএমবিডিতে আছে। আর যদি আপনি যেটা বলছেন যে অল বাইকার নিয়ে, এরকম যদি বলেন ডেফিনেটলি 5 প্লাস হবে। 5 লাখের বিকজ হচ্ছে 5000, বিকজ হচ্ছে আমাদের মাঝে মধ্যে গেট টুগেদার হয়, রিইউনিয়ন হয়, তখন দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মেয়ে লেডি বাইকাররা ঢাকায় আসে। আমরা তখন একসাথে গেট টুগেদার করি, খুব শেয়ার করি যার কি ভালো লাগা, ভালো মন্দ, কি ফেস করছি, কি করলে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি সেটা থেকে রিকভার পাওয়া যায়। বা দেখা যাচ্ছে যে কারো হয়তো বা বাইক নেওয়ার ইচ্ছা আছে, কি নিবে, কোনটা নিলে বেটার হয়, কোনটা রিজনেবল প্রাইজিংয়ের মধ্যে অ্যাফোর্ড করতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমাদের আলোচনা থাকে সবসময়। বা তাহলে তো আপনাদের মানে বেশ একটা গাইডেন্স আপনাদের সবার কাছ থেকে পাওয়া যাওয়ার একটা সুযোগ আছে। তো গ্রুপে আসলে যারা নতুন বাইকার হতে ইচ্ছুক এমন মানুষও আসে, তাই না? আচ্ছা, আফরোজা আপুর কাছ থেকে এই বিষয়টা আরেকটু শুনি যে এই যে গ্রুপের সাথে পরিচয় হওয়াটা এবং গ্রুপিং এর কারণে আপনাদের যে হ্যাং আউটগুলো হয় সেগুলো কেমন? আমি বলি যে যেমন আমরা নতুন নতুন বাইকার তৈরি করতেছি, তারা আমাদের গ্রুপে অ্যাড হয়। যখন আমরা ছোট ছোট গেট টুগেদারগুলি করে ওদের ইনভাইট করা হয়, ওরা আসে, আলোচনা করে, গেট টুগেদার খুব এনজয় করে। আর আমাদের যে ওয়াইআরসি বললাম, ওয়াইআরসি গার্লসে তো অনেক, ওয়াইআরসি গার্লসে যখন প্রোগ্রামগুলো হয় আমাদের পুরো অল বাংলাদেশের যত বাইকার আছে, লেডি বাইকার সবাইকে আমরা ইনভাইট করি। তো যে যার স্থান থেকে আসে তখন আমাদের খুব বড় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর ঢাকার মধ্যে আমরা ছোটোখাটো গেট টুগেদারগুলো করি, ও অনেকে নন বাইকার যারা আছে তারাও আসে, আমাদের সাথে যুক্ত হয়, কিন্তু পরবর্তীতে তারাও বাইকার হয়ে যায়। মানে আমাদেরকে দেখে দেখে তাদের খুব শখ জাগে, বাইকটা কিনতেই হবে, না কিনে হচ্ছে না, তাকে বাইক কিনতেই হবে। মানে সে আমাদের সাথে যখন মিশে দেখে আমরা ট্যুর দিচ্ছি, এরকম গেট টুগেদার করছি, তখন তারাও বাড়িতে যে বলে যে না আমাকেও যেতে হবে, এই ট্যুরে না গেলে হবে না। মানে এখন আমি দেখতেছি মানে করোনার পর থেকে মানে মেয়েদের বাসার থেকেই মানে যারা প্যারেন্টস আছে তারাই আর কি বলতেছে যে স্কুটার নাও। এবং আমি দেখলাম যে নর্মালি বাসার সবাই ভয় পায় যে না তুমি স্কুটার চালাতে পারবে কি পারবে না। এদিকে আমাদের মিলিয়াপুর ক্ষেত্রে উল্টো, যে সে ভয় পাচ্ছে কিন্তু তার বাসায় লোকজন বলছে যে না না নাও তুমি পারবে, এরকম একটা বিষয়। গ্রুপিং থেকে আপনার কি রকম বন্ধুত্ব হয়েছে সেসব নিয়েও শুনবো, আরও অনেক কথাবার্তা আছে। আমাদের বন্ধুরা আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন যারা স্কুটার চালাতে চান বা বাইক চালাতে চান, আরও নানান রকম থাকে না, শখ থাকে যে আমি আসলে নিজেও একজন বাইকার হিসেবে নিজের একটা পরিচয় গড়ে তুলতে চাই। তো সেভাবে আপনারা সেই বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন নিয়ে আসতে পারেন। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। এবং আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হওয়ার সুযোগ আছে, আপনারা জানেন।
আপন আলোয় যদি আলোকিত হতে চাই তাহলে নিজেকে মেলে ধরাটা খুব দরকার। আর নিজের আলোটা যদি অন্যের জীবনে কাজে না লাগে, সেই আলোর হয়তো তেমন একটা ব্যবহারও থাকে না। তো সেই ক্ষেত্রে নিজের আলো নিয়ে, নিজের যত যুদ্ধ আছে, গল্প আছে, সব কিছু নিয়ে আপনারা চলে আসতে পারেন আমাদের আড্ডায়। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে গল্প করতে পারেন। আমরা একটু মিলি আপুর কাছে এসে এই সময়ে জিজ্ঞেস করি যে এই যে গ্রুপের কারণে অনেক বন্ধুত্ব হওয়া, এদিকে আমি জানি যে সামাজিকভাবে মেয়েদের বাইকিং করাটা, এই জিনিসটাকে অনেকভাবেই আসলে ইতিবাচক হিসেবে নেওয়াও হয় না। তো সেরকম কোনো পরিস্থিতি আপনার সাথে হয়েছে কিনা? পরিবার সাপোর্ট দিচ্ছে সেটা আমি জানি, কিন্তু আপনি ঘর সামলাচ্ছেন, আবার বাইকে যখন তখন ট্যুর হচ্ছে চলে যাচ্ছেন, সেই বিষয়টা না একটু শুনে। না, এটা নিয়ে হচ্ছে কখনো আমার ফ্যামিলি থেকে এটা আমি ফেস করিনি, কিন্তু আমি হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে এটা অনেক ফেস করেছি। এই মেয়ে বাইকার, মেয়েরা রাস্তায় নামছে, বাইক চালাইতে পারে না, আরে ধুর এরা বেশি হচ্ছে মডার্ন হয়ে যাচ্ছে, আচ্ছা, মেয়েদের ঘরেই ঠিক আছে, এরা কেন বাইরে আসবে? এই কথাগুলো আপনারা কানে শোনেন? এইগুলো আমরা এখন পাত্তা দিই না। আচ্ছা, কিন্তু এরকম কথা বলার যে মানুষ এখনো আছে আমাদের শহরে, এটাই অবাক করার একটা বিষয়। সবচেয়ে হচ্ছে যে আমরা যখন হাইওয়েতে রাইড করি, এমন হয় যে আমাদেরকে বাসে ইচ্ছা করে ভয় দেখায়। আচ্ছা, এটা যে মেয়ে বাইক, তাহলে হলো একটু ভয় দেখালে বাসায় চলে যাবে। মানে মেয়েরা আসলে বাইক নিয়ে আসছে, আর হচ্ছে আমাদেরকে হচ্ছে প্রাইভেট কার, ওরা তো ইচ্ছা করেই চাপাই দেবে, সিএনজি ইচ্ছা করেই চাপাই দেবে, শুধুমাত্র মেয়ে বাইকার দেখে, মেয়ে বাইকার বলে। আর রিক্সা বলবে এই মামা কি সামনে যান, সামনে যান। আরে আমরা তো জানি কোথায় যাইতে হবে না যাইতে হবে, মানে সবাই গার্ডিয়ান হয়ে যায় না রাস্তায় একেবারে একদম। আর বাসগুলা কি করে, একদম পিছে এসে হর্ন দেয় যাতে কেঁপে উঠি। মানে ব্যাপারটা এমন হয়, অনেক কিছু ফেস করেছি। প্রথম 1 বছর হচ্ছে এটা খুব ভয় লাগতো, বা নিজের কাছে একটু লাগতো যে কেমন কি করতেছি। আপনি হেসে হেসে বলছেন, কিন্তু এটা দুঃখজনক একটা চিত্র। আসলে আপনার কাছে এখন এটা মজার একটা ঘটনা হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা আমাদের সমাজের এই সময়ে এসে 2024 সাল চলছে, দাবিংশ শতাব্দী চলছে, সেই সময় এটা একটা দুঃখজনক ঘটনা। আমি যেটা শেয়ার করছি এটা হচ্ছে গত 3 বছরের আগের ঘটনাটা আমি শেয়ার করছি। তো এখন হচ্ছে অনেকটা ছেলেরাও অনেকটা সাপোর্ট করে। যেমন এখন ব্যাপারটা এমন হয় যে আপা যান, এমন হয় কিছু কিছু ক্ষেত্রে হয় যে আপা যান, তখন না ঠিক আছে আপনি যান আমি যাচ্ছি, এমন হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত পরিমাণ জ্যাম ঢাকার শহরে, এত পরিমাণ জ্যাম যে সময় মতো কোথাও আমরা যেতে পারছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে 2 চাকা হলে কি হয়, একদম সাইডের লেনটা দিয়েও চলে যাওয়া যায়। তো এটা আমাদের খুবই আমাদের জন্য আর কি খুব হেল্পফুল একদমই তাই। আমরা এবং এই ক্ষেত্রে আমি একটু আফরোজা আপুর কাছে এসে জানতে চাই যে আমরা যখন বাইক চালাচ্ছি, রাস্তার কিন্তু নিয়ম আছে। তো এই নিয়ম কানুনগুলো মেনে চলাতে যদি না চলে, সেক্ষেত্রে তো আপনাদেরই আসলে ডিসরাপশনটা বেশি হচ্ছে, আপনারা নিজেরাও সেখান দিয়ে আসলে অসুবিধায় পড়ছেন। তো মেনে চলা এবং না চলা, এই বিষয়গুলো নিয়ে আসলে অভিজ্ঞতা আছে কিনা রাস্তায়, সেটা একটু আমরা যারা আছি আমরা রুলস মেনটেন করেই চলি, কিন্তু অনেক বাইকার আছে যে জ্যাম দেখলো ফুটপাতের উপর দিয়ে উঠায় দেয় গাড়ি, সেই জিনিসটা খুব খারাপ লাগে। আর ম্যাক্সিমাম হলো জ্যামের মধ্যে রিক্সাওয়ালারা আমাদের যে লেনটা থাকে ওইটা বন্ধ করে রাখে। বাইকের যে একটা লেন থাকে রোডের মধ্যে, ওই লেনটা রিক্সাওয়ালারা বেশিরভাগ বন্ধ করে রাখে, তখন আমাদের খুব সমস্যা হয়। আর আমরা তো যখন মানে ট্যুর করি, আর আমরা তো বেশিরভাগ গ্রুপ ট্যুর করি, তো আমাদের গ্রুপে অনেক রুলস আছে যেটা আমাদের প্রত্যেককে মানতে হবে। মানে আমাদের প্রতিটা সিগন্যাল আছে, কারণ এতগুলো মেয়ে একসাথে আমরা রাইড করি, আর আমরা মেয়েরাই ট্যুর দিই, আমাদের সাথে কোনো ছেলে নেই না, শুধু মেয়েরা আমরা ট্যুর দিই। আমাদের যেহেতু মেয়েদের গ্রুপ থেকে আমরা ট্যুর দিই সবাই। আর আমাদের রুলসগুলো সবাইকে ফলো করতে হবে। যেমন কালকে আমাদের একটা ট্যুর আছে ব্রাহ্মণবাড়িয়া লিচু বাগানে যাবে সবাই। এই যে দিলেন একটা লোভ দিয়ে আমাকে, এখন আমাকে আপনাদের বাইকের পেছনে পিলিয়ন নিতে হবে এখন। চলেন আমাদের সাথে। ঠিক আছে, এখন আমি পিলিয়ন হিসেবে যে কোনো একজনের পেছনে বসে যাব। ঠিক আছে, তাহলে সেই বিষয়টা শুনবো একটু। আমি রূপা আপুর কাছে এসে এই রাস্তার নিয়মগুলো সম্পর্কে জানতে চাই, এবং সাথে আপনারা যে গ্রুপগুলোতে আছেন সেই গ্রুপগুলো আপনাদেরকে নিয়ম নিয়ে আসলে কিভাবে ট্রেন করে সেটাও একটু জানতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে যখনই আমরা কোনো বাইক কিনি, আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপটার মধ্যে সবচেয়ে বেশি যেটা করা হয় সেটা হচ্ছে যে আগেই বলা হয়, কেউ যদি বাইকে মানে কোনো ট্যুর থাকে, মিনিমাম 2 থেকে 3 দিন আগে একটা মিটিং হবে, সেখানে বলা হবে কিভাবে আমরা যাব,
কি লাইনে মেনটেন করে যাব, গ্রুপ করা হবে, প্রত্যেকটা গ্রুপের লিড কে দিবে এবং তাকে ওভারটেক করা যাবে না। হ্যাঁ, এই নিয়মগুলো আগে থেকে আমাদের ধার্য করা থাকে এবং ওই ধার্য অনুযায়ী দেখা যাচ্ছে আমরা লিড করি। এবং যখন আমরা দেখা যাচ্ছে যে ট্যুরে যাচ্ছি, কি কি ইনস্ট্রুমেন্ট আমরা নিলে সেফ থাকবো, গাড়ি সার্ভিসিং করা আছে কি না, অয়েল আছে কি না, দেন গাড়ির কাগজ ঠিক আছে কি না, ডেফিনেটলি হেলমেট ছাড়া তো অ্যাপ্রুভালই পাবে না, তাকে নেওয়াই হবে না। ইভেন যে পিলিয়ন হিসেবে যাবে তাকেও ডেফিনেটলি হচ্ছে হেলমেটটা থাকতে হবে। এবং একটা হালকা হেলমেট আছে, একটা আপনাদের ভারী হেলমেট আছে, তো এই জিনিসগুলোর শিক্ষাটা আসলে কি থাকে সেটা একটু শুনতে চাই। মানে অনেকেই পাতলা একটা হেলমেট আছে সেটা পরে দূর দূরান্তে চলে যাচ্ছেন ট্রাফিক পুলিশ থেকে বাঁচার জন্য, তো সেই হেলমেটের আসলে কতটুকু এফেক্টিভনেস আছে সেটা একটু ডেফিনেটলি রং। অনেকে মনে করে যে মাথায় গরম লাগছে, দেন হচ্ছে আমি মাথায় কেন ভারী একটা জিনিস পরবো, এটা অনেকেই জানে না। অ্যাজ এ বাইকার হিসেবে আমি বলতে পারি, আমি ইয়ামাহার ভার্সন 3টা চালাই, গাড়িটা কিন্তু অনেক ভারী, আমার হাইটের সাথেও যায় না, তারপর আমি চালাচ্ছি বিকজ এটাতে এভিএস আছে। এই জিনিসটা অনেকেই জানে না, যেটা আমাদের গ্রুপে শেখানো হয়েছে। প্লাস যে হেলমেটটার কথা বললেন, হেলমেটটা যত ভারী এবং হবে, ভেতরে ফোম দেওয়া থাকে, তারপর সেটার মধ্যে এয়ার যাতে ঢোকে সেই ইগুলো থাকে, এই জিনিসগুলো আমাদের গ্রুপ থেকে শেখানো হয়। তো যখন আমরা দেখা যাচ্ছে হেলমেটটা কিনছি, তখন ওটা বুঝে কেনা হচ্ছে। তারপর আমরা কমিউনিকেটরটা ইউজ করি যখন দেখা যায় যে আমরা ট্যুরে যাচ্ছি, একজনের সাথে আরেকজন যাতে কমিউনিকেট করে ডানে যাব না বামে যাব, অনেক সময় কনফিউজড হয়ে যায় যারা নতুন বাইকার, রেগুলার করে না, রাস্তা চেনে না, তাদেরকে ওই কমিউনিকেটরের মাধ্যমে কিভাবে আমরা গ্রুপ ওয়াইজ একটা জায়গায় যে একদম সেফলি পৌঁছাতে পারবো সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়। তো এই জিনিসগুলো আসলে আমাদের গ্রুপ থেকেই শেখানো হয়। প্লাস হচ্ছে রাস্তার যে রোডের যে নিয়মগুলো বলেন, কোন সাইনটা কেমন, কোন সাইনটা দিয়ে বামে যেতে হবে, ইন্ডিকেটর কোন দিকে দিতে হবে, কত দূর যেয়ে দাঁড়াতে হবে, লেন কোনটা কি, এগুলো কিন্তু আমরা গ্রুপের মাধ্যমেই শিখি এবং ছোট ছোট ট্যুরের মাধ্যমে শিখে দেন হচ্ছে আমরা লং ট্যুরগুলোতে যাই। তো আমার মনে হয় অনেকেই দেখা যায় ভাবে যে বাইকিংয়ে যাচ্ছে বা ইসে যাচ্ছে, এরা আসলে কেমন। সরি টু সে, বাট আমি আজকে 11 বছরের মধ্যে জব করছি, তার মধ্যে আমি 2015 থেকে স্কুটার চালাতাম এবং লাস্ট 1 ইয়ারের উপরে হচ্ছে বাইক চালাচ্ছি। আমি কখনো খারাপ কিছু পাইনি। আমার নিজের একটা সন্তান আছে, আমি একজন গৃহিণী, আমি জব করছি, সব কিছু হ্যান্ডেল করেই কিন্তু আমরা করছি। সো এই জিনিসটা মানুষের মাথা থেকে যতদিন না বের হবে আপু, আমার মনে হয় না আমরা আরও অগ্রসর হতে পারবো। একদমই তাই। এবং আমার মনে হয় যে ওই যে আপনারা বাইক চালিয়ে যেহেতু দূর দূরান্তে যাচ্ছেন, ওই কল্পনা থেকেই আসলে নানান রকম আতঙ্কের সৃষ্টি, অথচ আপনারা যারা দূর দূরান্তে যাচ্ছেন তাদের নিজস্ব অভিজ্ঞতাগুলো আসলে জানার জন্য আমার মনে হয় লেডিস ক্লাব খুব ভালো একটা আড্ডা দেওয়ার জায়গা। আড্ডার ছলে আমরা জেনে নিলাম যে আসলে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আপনারা শৃঙ্খলাই আরো বেশি করে শিখছেন। ঘরে থাকলে আসলে বাইরের জীবনটা কেমন এবং বাইরের জীবনে গিয়ে কিভাবে সার্ভাইভ করতে হয় সেই শিক্ষাটা পাওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাদের সেটা হচ্ছে। মিলে আপুর কাছে একটু অ্যাড করি, আপনি যখন একটা বাইকিংয়ে যাবেন, সেটা আপনি স্কুটি চালান আর বাইক চালান, আমাদের মধ্যে মেয়েদের মধ্যে যেটা হয় 80% ফ্যামিলি থেকে যে মেয়েকে বাইরে শিক্ষিত বাট বাইরে দিবে কিনা, সে স্টেবল হবে কিনা, সে ফেস করতে পারবে কিনা পরিবেশের সাথে, এই জিনিসটা নিয়ে ভয় পায়। আমি বলবো প্রত্যেকটা বাবা মাকে বা ফ্যামিলি যাদের ভাই বোন আছে বা ওয়াইফ আছে, তাদেরকে দেন কনফিডেন্ট লেভেল যে কি পরিমাণে বাড়ে আপনি চিন্তাও করতে পারবেন না। সেটাই, মানে লিটল স্টেপস একটু করে যদি এগিয়ে দেওয়া যায়, আমার মনে হয় যে নারীরা সব জায়গায় নিজেকে আসলে অতিরিক্ত পারদর্শী হিসেবে প্রমাণ করতে পেরেছেন এর মধ্যে। শুনি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এমন বলা হয় যে 3টা মেয়ে নাকি একসাথে বেশিক্ষণ থাকতে পারে না। তো এটা নর্মালি বলে থাকে অনেকে যে 3টা মেয়ে একসাথে থাকতেই পারবে না, ছেলেরা থাকতে পারে, মেয়েরা থাকতেই পারবে না, ওদের মধ্যে ঝামেলা হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বাইকিংয়ে আসার পর দেখছি যে এই যে বাইকার যত বাংলাদেশের, আমাদের তো এমন হয়েছে যে আমরা যারা ইয়ামাহা ইউজার তারা তো আমাদের আলাদা একটা কমিউনিটি আছে, এছাড়াও নন ব্র্যান্ড যারা আছে ইউজার, এদেরকে নিয়েও আমাদের একটা কমিউনিটি আছে। তো বাংলাদেশের মোটামুটি বাংলাদেশের যত লেডি বাইকার আছে সবার সাথেই আমাদের একটা ভালো একটা বোঝাপড়া আছে এবং প্রত্যেকটা আপু এতটা আন্তরিক, মানে কথায় আছে না যে ভ্রমণ করলে হচ্ছে হলো মন বড় হয়, বিশালতা, মানে এইটা একটা যে জড়তা হয় আর মন সংকীর্ণ থাকে না। তো আমরা অনেক উদার, প্রকৃতির উদারতা দেখতে দেখতে মনটাও উদার হয়ে যায়, তাই না? প্রকৃতি দেখতে দেখতে আমরা বাইকাররা সিরিয়াসলি অনেক উদার। আমরা মেয়ে বাইকাররা তো অনেক হেল্পফুল,
মানে ছেলেরাও অবভিয়াসলি আমাদেরকে এখন ছেলেরাও অনেকটা পজিটিভলি এখন নিচ্ছে। অনেক চেঞ্জ হয়েছে। ছেলেরাও আমাদেরকে অনেক সাহায্য করছে, সবখানেই সাহায্য করছে। আর এখন আসলে আমরা মেয়েরা বেশি ট্যুর দেই, তো আমরা হ্যাঁ। এখানে কমফোর্টেবল। যেমন রিসেন্ট হচ্ছে আমরা বান্দরবন 5 দিনের একটা ট্যুর দিয়ে আসলাম। এখানে হচ্ছে আমরা সিএমবিডি থেকে হচ্ছে বান্দরবন গিয়েছিলাম। সেখানে আমরা 21+, ওখানে রাঙামাটির বাইকাররা আমাদের সাথে অ্যাড হয়েছিল। আমরা যারা বাহ। ঢাকা থেকে গিয়েছিলাম, এখান থেকে আপনার কুমিল্লা থেকেও। কুমিল্লা থেকে অ্যাড হয়েছিল কিছু বাইকার, রাঙামাটি থেকে অ্যাড হয়েছিল কিছু বাইকার, বান্দরবন থেকে অ্যাড হয়েছিল কিছু বাইকার। ওরা আমরা সব কভার করে আমাদের 5 মানে দিন আমাদের পরে যখন, আমরা আমি একটু বলি, আমাদের যখন ঢাকায় ফিরি। ট্যুরগুলো হয় হ্যাঁ, তখন তো আমরা তো এমনি সবাইকে বলি আমরা ট্যুর হ্যাঁ। দিব, তখন দেখা যায় বরিশালের বাইকার ওরাও আসে, কুমিল্লা থেকে ওরা জয়েন করে, খাগড়াছড়ি, কক্সবাজার সবাই একসাথে জয়েন করে, মানে যার যার স্থান থেকে জয়েন করে আমরা একসাথে একটা ট্যুর করি। বাহ, কি মজার আপনাদের জীবন, মানে একেবারে পুরোটাই বৈচিত্র্যময়। আমাদের সাথে অনেক বন্ধুরাই যুক্ত হয়ে গিয়ে নিজেদের কথাবার্তা জানাতে পারেন। জুমে অনেক বন্ধুরা আছেন ইতোমধ্যেই, আমি দেখতে পাচ্ছি রেবেকা আপু আছে, সোনিয়া আপু আছে, ওদিকে আছেন আমাদের সোনিয়া আপু, রেবেকা আপু এবং কোনায় কে আছেন তার নামটা একটু শুনি। রাশিদা আপু, কানাডা থেকে রাশিদা আপু যুক্ত হয়েছে। রাশিদা আপুর পেছনের ব্যাকগ্রাউন্ডটা আজকে অন্যরকম, তো এই জন্য আমি একটু হয়ে গেছি কনফিউজ যে রাশিদা আপু আজকে আমাকে প্রকৃতি দেখাচ্ছে না, সেগুলো শুনবো। আমাদের জুমেও আড্ডা হবে বেশ জমজমাট অবশ্যই। আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে জুমেও অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন, তাদের সাথে একটু হ্যালো হাই করেই আসি, আর বাকিরা আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আড্ডা দিতে। আমরা এসে একটু রেবেকা আপুর কাছে আসি। রেবেকা আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে এই যে আপন আলোয় আলোকিত হয়ে আজকের বিষয়, তা আপনার মনে হয়েছে কখন যে আমি আমার নিজের ভেতরে আসলে একটা আলোর সঞ্চারণ খুঁজে পেয়েছি, কখন মনে হয়েছে? ধন্যবাদ। না, তোমার শাড়িটার মতো আমার একটা শাড়ি আছে, তুমি যাই পরো দেখি তাই আমার সাথে মিলে যায়। ঘটনা কি? আপনার আমার পছন্দ এক, তাহলে আমাদের মনের মিল আছে। হয়তোবা আজকের বিষয়টা নিয়ে বলবো নিজেকে আলোকিত করা। আমি প্রথমে নিজে আলোকিত হয়েছি যখন আমি সংসার জীবন থেকে বাইরে বের হলাম। আমি চাকরিতে ঢুকলাম 2000 সালে। তখন থেকে আমি নিজেকে খুব মনে করতাম যে আমি নিজে একটু একটু কিছু করব। আসলে একটু একটু কিছু করতে করতে যখন সবকিছু হাতের নাগালের ভিতরে চলে আসলো 2016-18 দিকে, তখন আমি মনে করলাম যে না, আমি একটা কিছু করতে পারবো। তখন খুব আমার না আসলে ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল, আমার বাবা মা আমাকে দেয় নাই যে আমি এয়ার হোস্টেজ হব। আমার হাইটটা খুব ভালো, 5 ফিট 6। তো আমাকে আমার বাবা মা কখনোই এয়ার হোস্টেজ আমাকে করার জন্য অনুমতি দেয়নি, কারণ আমার ফ্যামিলির ওইটা খুব অপছন্দের জিনিস যে না, তোমার এই কাজ করা যাবে না। আমি বলছি ঠিক আছে, তাহলে আমাকে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার, আমি তো হব না, সবাইকে হতে হবে, আমি তোমার কথা নাই। পরে আমি একটা কর্পোরেট জবে ঢুকলাম প্রথমে 2000 সালে। ওখান থেকে আস্তে 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 অনেক পরিশ্রম করেছি। তারপরে যখন নিজেকে আলোকিত, আরেকটা জিনিস হচ্ছে কি, সেটা আমার যখন 2 বড় ছেলে হয় তখন আমি নিজেকে খুব নতুন করে পেয়েছি। এটাও একটা পাওয়া কিন্তু মেয়েদের। একদমই তাই, আর আমি একদমই তাই। গুলোতে হয়েছে কি, নিজেকে শক্তভাবে দাঁড়াতে হলে অনেক কিছু জানতে হয় রহনা, যেটা আমি এই 24 বছরে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, অনেককে শিখাতে চেষ্টা করেছি, কতটুকু জানি না। তবে প্রত্যেকটা মেয়েরই নিজের কিছু করা উচিত, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। সব সময় আমি বলবো ঘরে বসে থাকা যাবে না, বাইরে বের হও, নিজেকে চিনো, জানো, বোঝো, তবেই না একটা মেয়ের মূল্যায়ন। সর্বক্ষণ নিজের মতো করে নিজেকে আলোকিত করা যাবে। বাহ বাহ, আর অনেক যখনই সুন্দর বলেছেন রেবেকা আপু, অনেক ধন্যবাদ। রাশিদা আপুর কাছে আসি। রাশিদা আপু, আপনি একটু আনমিউট করে আমাদের সাথে গল্প করেন, সেটা হলো আজকের বিষয়টা নিয়ে আপনার যদি কিছু বলবার থাকে সেটা শুনে। জি, আসসালামু আলাইকুম। সবাইকে আনমিউট হয়েছে? জি জি, শুনতে পাচ্ছি। শোনা? আচ্ছা আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। আমি কানাডা থেকে সবাইকে শুভ সকাল। আর আপনাকে আজকে সত্যি অসাধারণ সুন্দর লাগছে, যেমন শাড়ি তেমনি গেটআপ। এটা বাহ, আজকে বলতেই থ্যাংক ইউ, হয়। থ্যাংক ইউ সো মাচ আপু। তো আপন আলোয় আলোকিত বলতে আসলে আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। আমি আরেকটু মাঝে একটু ধন্যবাদ জানিয়ে নেই যে নেক্সাসের মাধ্যমে আজকে আমি মনের কথা কিছু বলতেও পারছি এবং আপনাদের অভিজ্ঞতা শুনতে পাচ্ছি, জেনে অনেক ভালো লাগছে।
সো আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। আমার হাজবেন্ড যখন ফার্স্ট চাকরি নিয়ে সোমালিয়াতে চলে যান, তখন আমি ফিল করি যে আমাকে কিছু করতে হবে। বাংলাদেশে তাকে 1987-এর দিকে হবে। আমি তখন নিজে, আমার বাবা ছিলেন ব্যবসায়ী, আমি প্রথমে আমার বাবার ব্যবসাটাকেই টুকটাকভাবে করতাম। তখন আমাদের মেয়েদের ব্যবসার এত প্রসার ছিল না, তো প্রচার ছিল না। তারপরে আমি চিন্তা করলাম যে আমাকে আমার হাজব্যান্ড বাচ্চাদের ওয়েল এস্টাবলিশ করতে হবে। দেন আমি ঢাকায় সেভাবে আমার হাজব্যান্ড বাচ্চাদের ওয়েল এস্টাবলিশ করলাম, এবং কানাডাতে এসে যখন আমি হসপিটালে ভলেন্টিয়ারি করছি এবং কমিউনিটি সার্ভিস করছি, মসজিদেও করছি, তখন আমি ফিল করলাম যে না, আমিও করতে পারি। আর এখন তো নেক্সাসের মাধ্যমে আমার মনে হচ্ছে পুরো মানে দেশের প্রত্যেকেই কোনা কোনা থেকে জানতে পারছে যে হ্যাঁ, একদমই তাই আপু। আবার আমরা ঢাকার নিজের বাইরে একটা আলোতেই শহরের আলোকিত। কথা বললেন, কোন শহরে ছিলেন সেটা একটু শুনে নেই। না, আমি প্রপার ঢাকায় ছিলাম, ঢাকার বাইরে আমি কোথাও ছিলাম না। আচ্ছা আচ্ছা একদম আমি বাই বর্ন ঢাকাতেই। আমার আচ্ছা। বাবা বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, তো সেই সূত্রে আমি ব্যবসা করতাম প্রথমে। তারপরে চিন্তা করলাম যে ওয়েল এস্টাবলিশ ঢাকায় যখন হলাম, তখন এখানে আসার জন্য ইমিগ্রেন্ট হয়ে হাজব্যান্ডকে পুশ করলাম, ছেলে মেয়ে নিয়ে আসলাম। এবং এখানে এসে যখন আমি একটা হসপিটালে আমার মতো হাউস ওয়াইফ, রান্নাঘর থেকে বেরিয়ে এসে হসপিটালে আমি যখন ভলেন্টিয়ারিং করতে পারছি ইংলিশ স্পিকিংয়ে এবং আদার্স ওয়ার্ক করতে পারছি, তখন আমি বুঝলাম যে না, আমারও কিছু আছে। আর এখন যখন একদমই তাই। এবং আপনার next- গল্পটা, জি আপু, জি, জি। এবং তা আমি যখন এখন নেক্সাসের মাধ্যমে আসছি, পুরো দেশই তখন জানতে পারছে যে নিজের আলোয় সবাই এখানে আলোকিত, নিজের একদমই তাই আপু। এবং আপনার কথা থেকেই আসলে বোঝা গেল যে আপনি নিজেই নিজের আলো হয়ে নিজেকেই পথ দেখালেন এবং পুরো পরিবারটাকে গুছিয়ে আনলেন। খুব চমৎকার, খুব ভালো লেগেছে আপু শুনে। সোনিয়া আপুর সাথেও গল্প করব, তার আগে একটু আমি রূপা আপুর কাছে এসে জানতে চাই যে দেখা যায় যে ওই আলোটা খুঁজে পাওয়ার আগে একটা সময় জীবনে অন্ধকার থাকে, একটা সময় জীবনে প্রতিবন্ধকতা, জড়তা, নানান কিছু এসে ভর করে। তো সেই রকম একটা স্টেজ আমি শিওর যে প্রত্যেকের জীবনে আছে। আপনার কাছ থেকে আপনার সময়টা নিয়ে একটু শুনে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপু, আমি যখন জব লাইনে ঢুকি, আমি বাসে উঠতে পারতাম না। এটা অনেকেই বিশ্বাস করে না। আমি প্রতিদিন বাসে উঠতে যেয়ে কান্না করতাম। ইফ টিচিং হোক বা ব্যাক টাচ হোক, হ্যাঁ, এই সমস্ত জিনিস ফেস করতে হয়েছে। মানে মোশন সিকনেস না, আপনার না, বাসের পরিবেশটার জন্য, বাসের আপনি উঠতে পরিবেশের পারছেন জন্য। না। আমি আচ্ছা। বসুন্ধরা থেকে আমার অফিস বনানীতে ছিল। আমি প্রতিদিন দেখা যেত 20 থেকে 40 মিনিট দাঁড়িয়ে আছি, আমি বাসে উঠতেই পারতাম না। বিকজ হচ্ছে ধাক্কাধাক্কি করে প্রেসার নিয়ে উঠতে হতো। ওই এবং সুযোগটা অনেক দেখা মানুষ যেত। দেখলে তো আপনার আনইজি লাগছে, আমি এর ভিতর যাব, তাহলে আমাকে তো ফেস করতে হবে এই আপু জিনিসগুলো। ধাক্কাধাক্কি করে আমি উঠবো, এটা নর্মাল ইস্যু। বাট যখন আমি দেখছি যে ব্যাক টাচ ভয়, ব্যাক টাচ হতে পারে বা আমাকে ধাক্কা দিয়ে একটা ব্যথা পেতে পারে, প্রায় দেখা যেত আমার জামা ছিঁড়ে যেত, স্যান্ডেল ছিঁড়ে যেত। আমি অফিসে এসে কান্নাকাটি করতাম যে এরকম পরিবেশ আমি ফেস করছি। প্লাস হচ্ছে তারপরে যখন আমি স্কুটি নেই, স্কুটি নেওয়ার পরে প্রথম দিকে যখন যারা স্কুটি চালায় বা বাইক চালায়, তারা কিন্তু একটু ভয়ে থাকে যে পাটা বোধহয় ইনব্যালেন্স হলো কিনা। তো সেক্ষেত্রে কেস পরা বা একটু প্যান্ট পরা, দেখা যেত যে আমার কলিগদের থেকে শুরু করে আশেপাশের লোকজন এটা নিয়ে ব্যাড কমেন্টস করতে বাধা দিত না, বলে বসতো। এই জিনিসগুলো না আপু আমরা অনেক বেশি ফেস করি। মানে কাপড় চোপড়ের পরিবর্তনটা আপনার স্বাচ্ছন্দ্যের কারণে, যে বাইকার হতে হলে হ্যাঁ। একটা সার্টেন কাপড়ের কোড থাকে যে আমি এই ধরনের কাপড়ে বাইক চালাতে স্বাচ্ছন্দ্য জি, বোধ জি। করব, কিন্তু আশেপাশের মানুষ সেটা নিয়েও কথা বলছে। আপু নর্মালি যারা বাইক চালায়, আপনি সালোয়ার কামিজ পরেও কিন্তু আমরা চালাই, শাড়ি পরেও আজকে চালিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। বাট এটা একটা রিস্কি থাকে। যখন আপনি সালোয়ার পরে পরবেন, কোনো কারণে যদি ইনসিডেন্ট হয়, আপনার পাটা কিন্তু একদম ইনব্যালেন্স হয়ে একটা বাজে সিচুয়েশন হবে সারা জীবনের জন্য একটা। বাট আপনি যখন একটু প্রত্যেকটা যানবাহনের একটা ড্রেস কোড থাকে। হ্যাঁ, আপনি যখন কেস পরছেন বা প্যান্ট পরছেন, আপনি কিন্তু সেফটির জন্য পরছেন। বাট মানুষ মনে করে কি যে এই তো বাইক চালানো শুরু করেছে, সে ছেলে মানুষ হয়ে গেছে, ছেলে মানুষের কাপড় পরছে। এই মেন্টালিটি থেকে যেদিন আপু আমরা বের হয়ে আসতে পারবো, আমরা জেন্ডারটাকে ক্লথের মধ্যে মানে ফিক্সড না করে দিয়ে আমরা মানুষ হিসেবে দেখতে শুরু করব, সেদিন হয়তো বা আমার মনে হয় যে আমাদের পরিবার না, অনেক কিছু সোসাইটিতেও অনেক কিছু সরা সম্ভব। এই জিনিসটা অনেক বেশি অন্ধকারে আছে আমরা। সেম হচ্ছে যে আপু এখন অনেক হচ্ছে, যেমন একটা জায়গায় যদি আপনি যে অ্যাক্সিডেন্ট করেন, অনেক ছেলে পেলে এসে আপনাকে, ছেলে বাইকার হোক বা উনি বাইকার না, রাস্তার লোকও হোক, এসে ধরে হেল্প করছে, বাজে কমেন্টসটা করছে না। বাট ও মিলি যেটা বললো 3 বছর আগে, 3-4 বছর আগে খুব বাজেভাবে আমরা কমেন্টস শুনতাম। হ্যাঁ, চালাতে পারে না, ঘরে রান্না করা বাদ দিয়ে রেখে এরা রাস্তায় এসছে, মেয়ে মানুষের মতন থাকেন। গত পরশু দিনেও আমি যে কোনো একজন একটা ভুল কমেন্টস করেছে আমাদের এক বাইকারের বিরুদ্ধে, সেখানে আমরা প্রোটেস্ট করাতে আমাদেরকে শুনতে হয়েছে মেয়ে মানুষ
মেয়ে মানুষের মতন থাকেন। মেয়ে মানুষের মতোটা কি, এটাও তো জানতে এই হবে। জিনিসটা আমারও কোশ্চেন যে আসলে মেয়ে মানুষ বলতে কি বোঝাচ্ছে, আমাদেরকে কেন জেন্ডারে ডিফাইন করছেন? মানুষ হিসেবে দেখেন না আমাদেরকে, পাশে দেখেন, দেখবেন যে অনেক উন্নতি হয়েছে, অ্যাটলিস্ট সমাজের তো হচ্ছে। একটা সংসারে আপু যদি আপনি দেখেন হাজব্যান্ড একা জব করে, তার যে আর্নটা থাকে সেটা দিয়ে যতটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়, একটা মেয়ে যখন ওয়াইফ পাশাপাশি যদি একটা জব করে বা কিছু একটা করে, ঘরে বসেও যদি কিছু একটা করে, হাজব্যান্ডেরই কিন্তু সুবিধা হচ্ছে, ছেলে মেয়েগুলো আরেকটু ভালো পরিবেশ পাচ্ছে, তাতে কি সমাজের উন্নতি হচ্ছে না? এই জিনিসটা আমাদের দেশে এখনও অনেক সমস্যা আছে আপু। এই অন্ধকারগুলো যেদিন আমরা প্রতিবন্ধকতা থেকে বের হয়ে আসতে পারবো, ড্রেস বা সমাজের যে দেখা দৃষ্টিভঙ্গি, আমার মনে হয় যে আমরা আরো দেশের জন্য অনেক কিছু করতে আমার তো পারবো। তাই মনে হয় যে প্রতিবন্ধকতাই আসলে আমাদেরকে একটু থামিয়ে রাখে, কিন্তু যদি এই প্রতিবন্ধকতাগুলো বা এই অন্ধকারাচ্ছন্ন কিছু কিছু অংশ সরিয়ে দেওয়া যেত, আলো ছাড়া কিছুই থাকতো না হয়তো সমাজে। আমরা এসে আফরোজা আপুর কাছেও শুনি যে প্রতিবন্ধকতার বিষয়টা, আপনার জন্য প্রতিবন্ধকতার সময় কোনটা ছিল? আসলে আমার ফ্যামিলি থেকে তেমন একটা ছিল না, কিন্তু একটা ঘটনা বলি। আমি যখন প্রথম বাইকটা কিনি, স্কুটারটা, তো আমার পাশের বাড়িতে আমি স্কুটারটা রাখতাম। তো ওইখান থেকে আমি প্রতিদিন বের করতাম, আবার ওখানে যেয়ে রাখতাম। তো ওই বাড়ির এক ছেলে ছিল, সে হঠাৎ একদিন আমি যখন বাইকটা বের করবো আসলো আমার কাছে, এসে আমাকে বলতেছে, শুনেন আপনাকে কয়দিন ধরে আমি খুঁজতেছি। কেন? বলে আপনার জন্য তো আমাদের বাড়ির বদনাম হচ্ছে। আমি বললাম কী জন্য, কিসের বদনাম? বলে দেখেন আমাদের বাড়িতে আমরা তো সবাই, আমার আব্বা হাজি, হ্যাঁ, তো আমরা মসজিদে নামাজ পড়তে যাই, তো ওইখানকার ইমাম সাহেব আমাকে বলল তোমাদের বাড়ির কোন বউ এরকম বাইক নিয়ে বের হয়। আচ্ছা, হ্যাঁ, মানে ওদের বাড়ি থেকে আমি বাইকটা নিয়ে, তখন আমি বললাম মসজিদের হুজুর বলছো? হুজুর তো আমাকে ভালো করে চিনে, কারণ আমি ছোটবেলায় আমার জন্মই ওইখানে। আমি বললাম হুজুর তো আমাকে চিনে। কয় কিনা আপনার জন্য আমাদের বাড়ির বদনাম হচ্ছে, আপনি এরপরের বাইকটা আমাদের বাসায় রাখেন না, আর আমাদের বাড়ির বউরা তো আপনার মতো না। এই কথাটা আমাকে বলছে। তখন আমি বলছি কেন, আমি কি খারাপভাবে চলতেছি? আমার ড্রেস আপ খারাপ? একটা বাইক চালানোটাকেই তারা নেগেটিভ হিসেবে সেটাই বলছি। আমি কি বাইকটা নিয়ে বেরোচ্ছি, এলাকার সবাই জানে আমি বাইক চালাচ্ছি, এটা তো খারাপের কিছু না। কিন্তু আপনি যেভাবে বলতেছেন আপনাদের বাড়ির বউরা, কিন্তু ওই বাড়ির বউ কিন্তু আমার এক কাজিন। তো আমি আর কথা বাড়ালাম না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার ছোট ভাই তো আমাকে বলছে এখানে গাড়িটা রাখতে, ঠিক আছে আমি 2-3 দিনের মধ্যে গাড়িটা নিয়ে যাব। মানে আমার এলাকাতে এটা হয়েছে। আর যখন আমি 2017 প্রথম গাড়ি চালানো শিখি, রোডে বের হলে এমনও দেখা যাচ্ছে মুরব্বিরা গালি দিত, সাইড থেকে গালিও দিত। আচ্ছা, বুঝতে পেরেছি। এই বিষয়ে আরো কিছু শুনবো অবশ্যই। আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, এসে মিলিয়া আপুর কাছেও শুনবো। বন্ধুরা, আমার মনে হয় যে আসলে প্রতিবন্ধকতার কারণেই হয়তো উদ্দীপনাটা আরো নানানভাবে বেড়ে যায়। আপনি কি মনে করেন? আপনাদের মতামতগুলো জানাতে আমাদের স্ক্রিনে দেওয়া জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন দ্রুত গতিতে, কারণ সময় কিন্তু বেশি নেই। ফিরে আসবো একটা বিরতির পর। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আড্ডা দিচ্ছি আজকে নিজের আলোয় আলোকিত হওয়ার বিষয়ে। আপনারাও আছেন আমাদের সাথে। একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হলো প্রতিবন্ধকতার বিষয়টা। মিলি আপুর কাছে এখনো শোনা হয়নি। আমি একটু জানতে চাই, প্রতিবন্ধকতা তো আপনার পরিবার থেকে একেবারেই আসেনি যা মনে হচ্ছে। না, পরিবার থেকে একেবারেই আসেনি, কিন্তু আমি এখন বাংলাদেশের 64 জেলাতেই আমি ঘুরে ফিরে বেড়াই। শুধু আমি না, টিমের আরো মেয়ে বাইকার যারা আছে সবাই প্রতিনিয়ত ঘুরছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে যাইতে পারি নাই। কেন? রিজন হচ্ছে আমার শাশুড়ি বলেছে গ্রামের বাড়িতে এটা আসলে মেয়ে, এমনিতেই তুমি বাইক চালাও অনেকেই জানে, তুমি স্কুটার চালাও অনেকেই জানে, তুমি যখন চালিয়ে আসা যাবে না। কিন্তু চালিয়ে আসা যাবে না। আচ্ছা, তো উনি দেখা গেছে যে উনি নিজে অ্যাকসেপ্ট করেছেন, উনি বলছে যে না ঠিক আছে আমার ছেলের বউ চালাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আশেপাশের যে চাপটা কিংবা আশেপাশে ও আসার পরে কেউ যদি তাকে একটা কিছু বলে ফেলে সেই বিষয়ে একটু প্রোটেক্টিভ হয়েছে। তো এই সামাজিক প্রেশারটা আসলে আমাদের নিজেদের মনেই না, আসলে আমাদের পরিবারও নানানভাবে এফেক্টেড হয়, তারাও কষ্ট পান যে কেন সমাজ এরকম করে মেনে নিচ্ছে না। তো এই বিষয়টা থেকে আসলে বেরিয়ে তো আসতেই হবে। আমাদের সোনি আপু আছে। সোনি আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে কোন প্রতিবন্ধকতা ভেঙে আপনার মনে হয়েছে যে নিজেই আপনি নিজেকে আলো দেখাচ্ছেন? শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা। দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় কি প্রত্যেকটা নারীকেই নিজের আলোয় আলোকিত হওয়া উচিত।
আমি নিজের আলোয় আলোকিত কিনা সেটা তোমরাই ভালো জানো। আর আমার কাছে মনে হয় যে নিজের আলোয় আলোকিত বলেই আমাকে এখন মানুষ চেনে। আর আমার কাছে মানে আমি যখন মানে পড়াশোনা করি তখন থেকে আমি ফিল করেছি যে যদি নিজেকে নিজে মানে উপলব্ধি করতে চাই তাহলে কিছু করতে হবে। সেই ক্ষেত্রে আমি অনেক আগে থেকেই অনেক কিছু না কিছু করার চেষ্টা করেছি। আমি অনেক আগে থেকেই মানে কিছু না কিছু বিজনেসের সাথে জড়িত ছিলাম, আদৌ আছি, সেটা তো তোমরা জানোই। আমি একটা সময় যখন একটা হোস্টেলে আমি ছিলাম, সেই হোস্টেলের পরিবেশ এত খারাপ ছিল যে একটা সময় আমি আমার বাবার থেকে টাকা নিয়ে আমি নিজে একটা হোস্টেল দেই। তারপরে আমার বিয়ে হয়। আমি কারণ হোস্টেলের পরিবেশ যদি ভালো না হয় তাহলে কোনো আমার তখন মনে হয়েছে পড়াশোনার জন্য পরিবেশটা অনেক বেশি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ তো নিজের ঘরেও খুবই গুরুত্বপূর্ণ। আমার বাবা আমাকে সাপোর্ট করেছে অনেকটাই, যে সেক্ষেত্রে ওই সময় একটা মানে আনমেরিড মেয়েকে 4-5 লাখ টাকা দিয়ে হেল্প করা অনেক বড় ব্যাপার। বাহ, তখন আমার বাবা আমার শুধু একটা কারণে আমাকে সাপোর্ট করছে, সেটা হলো আমার পড়াশোনার পরিবেশটা আমি চেয়েছিলাম শুধু, যে আমি ওইরকম পরিবেশে অ্যাকচুয়ালি আমি পড়াশোনা করতে পারবো না। তখন যখন আমি হোস্টেল দিয়েছিলাম তখন আমার মনে হয়েছে যে প্রত্যেকটা নারীকে নিজের আলোয় আলোকিত হতে হবে, না হলে সে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, ডুবে যাবে। সেখান থেকে বের হয়ে আসা খুবই কষ্ট। তো মৃদু মৃদু আলো থেকে অনেক আলোতে যেতে পারেন, কিন্তু আপনি অন্ধকার থেকে আলোতে আসতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তা এখন আমি এটাই বলবো, আমি একজন উদ্যোক্তা, প্রত্যেকটা নারী বোনদেরকেই বলবো যে আপনারা কিছু করেন, নিজের আলো আলোকিত হন এবং অন্যদেরকে আলোকিত করেন। এবং আজকের আড্ডা থেকে আপনার বাইক চালাতে ইচ্ছা করছে কিনা সেটা একটু শুনে। আনমিউট করে বলেন, শুনতে পাচ্ছি না। কথা শুনে আমি কয়েকদিন আগে জয়িতা থেকে মানে ড্রাইভিং শেখার মানে করে রাখছি। আমি আজকেও এক আপুর সাথে কথা বললাম, সুপর্ণা আপু, লন্ডনে থাকে আমার এক বোন, বলতেছিল যে আসবা তো তাহলে বাইকটা মানে মানে ড্রাইভিং শিখে আইসো। আমি বলতেছিলাম এইটা আমি সবার আগে চিনবো। আর আপুদের কথা শুনে মনে হচ্ছিল যে আমি নিজে ড্রাইভিং করছি। এমনি তো নাচনি বুড়ি আরো পাইলাম ফুলের বাড়ি। মানে তারা ট্যুর থেকে এসে আবার আগামীকালকে ট্যুরে যাচ্ছে এবং অল গার্লস ট্যুর, মানে একেবারে নিজেরা খুব মজা করে লিচু বাগানে লিচু খেতে যাওয়ার একটা মজার প্ল্যানিং হচ্ছে। শুনে মনে হচ্ছে যে আসলেই মানে আপনাদের জীবনটা একেবারে উপভোগ করছেন, মানে জীবনটা উপভোগ করে যাচ্ছেন, এরকম একটা বিষয়। তো এরকম যখন দূর দূরান্তে ট্যুরে যান তো সেই ক্ষেত্রে বাইক এবং স্কুটারের একটা গতিসীমা অবশ্যই থাকে এবং একটা স্পিড মেনটেন করতে হয়, কিছু নিয়ম মেনটেন করতে হয়। দূরে যাওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম আপনারা মেনটেন করেন সেটা একটু শুনে রূপাপুর কাছে। আপু, প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা যে রোডে যাই, যে রোডটাই মানে আমাদের যে ডেস্টিনেশনটা থাকে সেই ডেস্টিনেশন অনুযায়ী আমরা আগে ম্যাপিংটা বের করি, যে আমরা ম্যাপিং কোন ওয়েতে যাব, কোন রোডটাতে যাব, কোন রোডটা সেফ আমাদের জন্য। কারণ যেহেতু সব মেয়েরা যাচ্ছে, ওই রোডে বেশি গাড়ি কেমন পাস হচ্ছে, ওয়ান ওয়ে কিনা বা টু ওয়ে কিনা, এই জিনিসগুলো দেখা হয়। তারপর হচ্ছে যে প্রত্যেকটা গাড়ি যে যাচ্ছে একটা লিমিট দেওয়া থাকে যে আমরা এর উপরে গাড়ি টানবো না এবং একটা লেনে ধরে যাব, কেউ কাউকে ওভারটেক, আমি এর আগেও বলেছি যে ওভারটেক করা যাবে না, এবং প্রত্যেকটা গ্রুপ করা থাকে এবং গ্রুপের যে লিডার থাকে সে যেভাবে লিড দিবে সেইভাবেই যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক সময় দেখা যায় জ্যামের কারণে একটা গ্রুপে 7 জন আছে, 7 জন হয়তো বা একজন পিছিয়ে গেছে, আমরা রাস্তার কোথাও না কোথাও দাঁড়িয়ে তার জন্য ওয়েট করি, তারপরে সে যখন আসে তখন আবার মিট করে আমরা নেক্সট স্টেপে যাই। এই জিনিসগুলো তো থাকেই। তারপর হচ্ছে লং রুটে যাওয়ার জন্য যে জিনিসগুলো আমাদের লাগে, গাড়ির সাথে গাড়ির কাগজ, হেলমেট, সেফটি গার্ড, হ্যাঁ, এই জিনিসগুলো আছে কি না এটা আমরা দেখে নেই। দেন হচ্ছে যে এরিয়াতে যাচ্ছে আমাদের যে মেন লিড থাকে, বিশেষ করে লিনার কথা বলবো, ওর লিডেই আমরা তো বেশি যাই। তো দেখা যাচ্ছে লিনা ওই এলাকার পুলিশ বা বাইকার ভাই যদি থাকে বা বোনেরা থাকে তাদের সাথে আগে থেকে কমিউনিকেট করে রাখে, যাতে কোনো রকমের ইনসিডেন্ট হলে তাদের কাছ থেকে ইনস্ট্যান্ট কোনো হেল্প পাওয়া যায়। তো এই জিনিসগুলো মেনটেন করেই আমরা যাই আপু, তাতে দেখা যায় খুব একটা প্রবলেম হয় না। আর এই যে একটু আগে আপনি যেটা বললেন যে লাইফটা কিভাবে এনজয় করেন আপু, আমরা আসলে তো সবাই ব্যস্ত যান্ত্রিক লাইফ লিড করি, একদম কাজ বাসা কাজ, তো সবারই তো একটা রিফ্রেশমেন্ট লাগে।
তো ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে বাইরে একটু রাত করে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে আসলে তাদের রিফ্রেশমেন্টটা চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা গ্যাপ থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা এই মাঝে মধ্যে যখন ট্যুরগুলো দেই একটু রিফ্রেশমেন্টের কাজ করে আর কি। এই জিনিসটা ম্যানেজ করেন কিভাবে সেটা আমি জানতে চাই। অফিস থেকে ছুটি পান এভাবে যে প্রতি সপ্তাহে একটা কিছু কোথাও যেতে হবে, তো সেই বিষয়টা আপনাদের কর্মক্ষেত্র কিভাবে ডিল করে সেটা বেশিরভাগ, যেমন আমার কথাই আমি আজকে বলছি, আমার শুক্র শনি দুদিন বন্ধ। তো আমরা যখন গ্রুপ আমরা একটা ট্যুর দেই, প্রথমে যে বললাম গ্রুপের আগে একটা মানে ওই আমাদের যে পেজটা আছে, আমাদের একটা চ্যাটিং গ্রুপ আছে, ওখানে হয়তো কোনো একটা জায়গা আমরা ঠিক করি যে জায়গাটায় যাব। তারপর হচ্ছে ডেটটা ঠিক করি, সবার সুইটেবল যে ডেটটা। তো যারা স্টুডেন্ট আছে বা জব করে তারা দেখা যাচ্ছে ফ্রাইডে স্যাটারডে হলে বা সরকারি কোনো ছুটির দিন হলে সেই দিনগুলোতে আমরা হচ্ছে ফিক্সড করি। তাতে হয় কি রাস্তাঘাটেও গাড়ি যানজট কম থাকে, ওই জিনিসটাও আমাদের মাথায় থাকে। তো ওই জিনিসটা আমরা আগে দেখি। আর বাসা বা অফিসের কথা যদি বলেন, ডেফিনেটলি বাসায় তো আগে থেকেই বলা হয় যে আমি এখানে যাচ্ছি, সেক্ষেত্রে বাচ্চা ঠিক আছে কিনা বা হাজব্যান্ডের কোনো অবজেকশন আছে কিনা সেই জিনিসটা আমরা আগে দেখি। আর অফিসিয়ালি তো ডেফিনেটলি যেহেতু শুক্র শনিবার থাকে বা যদি কখনো মানে হলিডে ছাড়াও হয়, অ্যাপ্লিকেশন করে রিকোয়েস্ট করতে হয়। যেমন আজকে আমাকে আমার যে সিনিয়র বস আছে তাকে জানিয়ে যেতে হচ্ছে এবং সে বারবার আমাকে রিকোয়েস্ট করেছে যে আপনি স্টার্ট করার আগে আমাকে একটা নক দিয়ে যাবেন, বিকজ হেলথ ইন্স্যুরেন্সের একটা ইস্যু আছে। আপনি যদি কোনো রিস্কে পজিশনে পড়েন যাতে আমরা পার্সোনালি হেল্প করতে পারি কোম্পানি থেকে। তো এই সুযোগ সুবিধাগুলো বেশ একটা কোঅপারেটিভ সিচুয়েশনে আছেন, তাই না? সবাই কোঅপারেট করছে। আজকাল আপু সবাই আসলে বোঝে যে আসলে এভাবে না আগালে আমরা অনেক পিছিয়ে যাব। এবং একটা হেলদি ব্যালেন্সের ব্যাপার আছে, যেমন হলো আপনি যদি শুধুই কাজ করতে থাকেন তাতে কিন্তু প্রোডাক্টিভিটি আসে না একদমই। তো সেই ক্ষেত্রে নিজেকে একটু সময় দেওয়া, নিজের মতো করে একটা আলাদা রকম, এই যে আপনারা নির্মল বিনোদনের জন্য সব নারীরা একত্রিত হন, একজন আরেকজনের সাথে সুন্দর সময় কাটান, এটাই তো আসলে মূল উদ্দেশ্য। এবং এই বিষয়গুলোতে আপনাদের অনেক অভিজ্ঞতা হয়, দেখা যায় যে অনেক কিছু নতুন জায়গা দেখতে পারেন, অনেক নতুন মানুষের সাথে চেনা জানা হয়। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা, আমাদের একটা গ্রুপ আছে সেখানেও আপনারা জানাতে পারেন, সেখান থেকেও অনেক বাইকার দেখা যাবে যুক্ত হবে। নেক্সাস লেডিস ক্লাব নামে আমাদের একটা গ্রুপ আছে, সেখানে ইতিমধ্যে 32,000-এরও বেশি নারীরা যুক্ত হয়েছেন। আপনারাও চলে আসতে পারেন, নেক্সাস লেডিস ক্লাব লিখে সার্চ করবেন ফেসবুক গ্রুপে, এবং শুধুমাত্র নারী বন্ধুরা আসবেন, শুধুমাত্র নারী বন্ধুরা সেখানে এসে কথা বলতে পারবেন। সেটা হলো আমাদের আফরোজা আপুর কাছে একটু আসি। আফরোজা আপুর কাছে এসে জানতে চাই যে এই যে পরিবারের সাথে কিভাবে একটু ব্যালেন্স করে নিচ্ছেন, দেখা যাচ্ছে প্রচুর এদিকে ওদিকে যেতে হচ্ছে, তো তাদেরকে মানাতে হয় কিনা মাঝে মাঝে? না, আমার পরিবারে তেমন একটা সমস্যা হয় না, জাস্ট মাঝে মাঝে আব্বু একটু অসুস্থ থাকে, ওইটা দেখে আর কি আমাকে বের হতে হয়। এছাড়া আমার বাসায় কোনো প্রবলেম। যেমন কালকে আমি যে ট্যুরে যাব, আমার কিন্তু শ্বশুরবাড়ির একটা প্রোগ্রাম আছে, কালকে আমার চাচাতো দেবরের বউ আনতে যাবে, কিন্তু আমি আগে বলে রাখছি আমার ট্যুর আছে, আমি ওখানে যাব না। আচ্ছা, ঠিক আছে। তা আমার হাজবেন্ড ওটাই করে নিচ্ছে যে না, আমি তো ট্যুরেই যাব, যত কিছুই হোক ট্যুরে আমাকে যেতেই হবে। তাহলে আপনার সাথে সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং করে রাখা আছে এবং পারিবারিকভাবে সেটা নিয়ে আসলে খুব একটা ঝামেলা হচ্ছে না। আমার শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো, বাবার বাড়ির এদিকে মানে আমার ফুল ফ্যামিলি দুই সাইডেরই সবাই খুব ভালো। তাহলে জীবনটা এনজয় করতে হলে পরিবারের সাপোর্টটা ভীষণ জরুরি, তাই না? শুধু ওই যে মাঝে মাঝে বললাম না, আব্বু একটু এজ হয়েছে, অসুস্থ, আমাকেই আর কি দেখতে হয়, ওটা তো আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন। ওইটা দেখে মানে আমি ট্যুরগুলো করি আর কি। বাহ, চমৎকার। মিলি আপুর কাছে এসে শুনতে চাই যে এই যে দেখা যায় সন্তানের জন্য তো অনেক কিছু করতে করতে ছেড়ে দিলেন, এখন এই সন্তানকে রেখে যে ট্যুরে যাওয়ার বিষয়টা, সেটা কিভাবে ম্যানেজ করেন বাসায়? এটা হচ্ছে কি যে যেহেতু ফ্যামিলিতে হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর হচ্ছে বাচ্চারা, তো সেই ক্ষেত্রে আমাকেই হচ্ছে সব কিছু দেখতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যেদিন হচ্ছে আমাদের ট্যুরটা থাকে, যেমন রূপা আপু বললো, আমরা আসলে যেদিন হচ্ছে অফ ডে থাকে আমরা ওই দিনগুলোকে আমরা হচ্ছে বেছে নিই। তো বৃহস্পতিবার রাত্রে আমরা, এমন হয় যে বৃহস্পতিবার আমরা যদি কখনো দূরে কোথাও ট্যুরে যাই, বৃহস্পতিবার রাত্রে আমরা ঢাকা থেকে রওনা দিই। তো রাত 10টায় যদি আমাদের মিট আপ থাকে, রাত 10টা সারা রাত আমরা জার্নি করে সকালে আমরা সেখানে গিয়ে পৌঁছাই। সেখান থেকে শুক্রবার আমরা এনজয় করে, শনিবারও কিন্তু ছুটির দিন, শুক্র শনি সাধারণত অফিস ছুটি থাকে, বাচ্চাদের স্কুল ছুটি থাকে, দ্যাটস হচ্ছে সমস্যা হয় না। আমরা শনিবার রাত্রে আমরা ঢাকায় আমাদের থাকতেই হবে, বাসায় থাকতেই হবে শনিবার রাত্রে, কারণ রবিবার থেকে আবার হচ্ছে অফিস, ক্লাস হচ্ছে বাচ্চাদের, একটা সপ্তাহ আমাদের আবার মেনটেন করতে। তো সেইভাবে আমরা করে সবকিছু ওইভাবে পুরো মেইনটেইন সপ্তাহের ক্লান্তিতে আপনারা উইকেন্ডে এসে একটু কমিয়ে নিচ্ছেন, এটাই একটা বিষয়। তবে যে রান্না বাড়ার কিছু
ব্যাপার থাকে, এইগুলা করি এগুলো সব যে ready করে দিয়ে যেতে হয় না? এটা 2 দিনের রান্না বাড়া করে ঠোরে তারপরে হচ্ছে এগুলো ফ্রিজিং করে করে রেখে দেই, যে এটা বৃহস্পতিবার রাতে খাওয়া, এটা শনিবারে খাওয়া, এটা শুক্রবারে খাওয়া, এগুলো রেখে দিই অনেক ওরা গুছিয়ে ওদের যেতে মতো করে। হয়। তো দেখা যায় ঘরকন্যা করে নিজের শখ কিংবা নিজের প্যাশন এটা পূরণ করাটা এটা রীতিমতো একটা যুদ্ধের মতোই, কিন্তু তারপরও খুব স্বাচ্ছন্দ্যে করে নিয়েছেন, এটাকেই জীবনযাত্রা বানিয়ে ফেলেছেন। যেহেতু আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হয়েছেন হাসিনা আপু, রীতা পোদ্দার দিদি যুক্ত হয়েছেন, আর এদিকে আছেন আরেকজন অরুণিমা আছেন আমাদের সাথে। অরুণিমা, একটু বাকিদের মতো করে আপু আপনি ফোনটাকে এভাবে রাখতে পারেন কিনা একটু চেষ্টা করে দেখেন, এই যে ল্যান্ডস্কেপে বাকিদের মতো করে রেখে আসা যায় কিনা। বিরতি থেকে এসে অবশ্যই কথা বলবো, সাথেই থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন, আরও বন্ধুরা আসতেই পারেন। আসবেন কিভাবে? জুমের আইডি এবং পাসওয়ার্ডটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, সেটা ফলো করেই চলে আসবেন। আড্ডা দেবো অনেক বেশি করে সময় নিয়ে। আমাদের সাথে বেশি সময় নেই যদিও। অরুণিমা, তার কাছে একটু আসি। অরুণিমা আপু, আপনার কাছে এসে একটু শুনতে চাই যে আপনার জীবন আলোকিত করতে সবথেকে বেশি প্রভাব কার? একটু আনমিউট করে বলবেন, আনমিউট করে বলবেন, আনমিউট করতে হবে আগে। আনমিউট হয়নি, আপনি একটু আনমিউট করতে। হয়েছে? এখন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অহনা। এখন শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি জি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। জি আপু, আপনার জীবন আলোকিত করতে কার প্রভাব সব থেকে বেশি সেটা একটু শুনতে চাই। জি, প্রথম হচ্ছে এট ফার্স্ট অ্যাকচুয়ালি সবচেয়ে বড় অবদান হচ্ছে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আল্লাহর উপর ভরসা রেখে আমি এগিয়ে গেছি। বাহ। আর তারপর হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা আমার জন্য অনেক করেছেন। আর বিয়ের পর হচ্ছে আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে। তার কন্ট্রিবিউশন আমার জীবনে অনেকখানি। আমি বিয়ের পরও পড়াশোনা করেছি, একেবারে জিরো থেকে শুরু করেছি। তো এত দূর আসতে পারবো কখনো ভাবিনি। তারপর আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, অনেক বাহ। চেষ্টা, অনেক যুদ্ধ করে আমি এত দূর এসেছি। বাহ, চমৎকার। এবং যুদ্ধের আমার ভেতর ছেলে যদি আছে। সাহায্যকারীরা আসলে নিজেদের কাছের মানুষ হয় তাহলে কিন্তু যুদ্ধে একটু হলেও আরাম লাগে, তাই না? যে আমার যুদ্ধে কেউ না কেউ তো জি আছে জি আমার জি পাশে। এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে কিছু গুরুত্বপূর্ণ মানুষের হাত থাকে, সেটা আপনি পেয়েছেন, সেটাও চমৎকার একটা বিষয়। অনেক ধন্যবাদ অরুণিমা আপু। আমি একটু হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, আপনার কাছে এসে আমি একটু জানতে চাই যে আপনার জীবন হাসিন অর্থাৎ সুন্দর করতে আসলে কিভাবে আসলে সবাই সাহায্য করে? আপনার জীবন আলোয় আলোকিত কারা করে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ, তোমার শাড়িটা অনেক সুন্দর। অনেক আর ধন্যবাদ বাইকার আপু। টিম বসে আছে তো, এমনি আলোকিত আজকে স্টুডিওটা জুমের একদম। আপুদের সহ, বুঝছো? আফরোজ আপু, অনেক ভালো লাগতেছে সবাইকে, অনেক Thank you. ধন্যবাদ, অভিনন্দন। তো যাই হোক, আলোকিত বলতে আমি বলবো প্রথমে তো অবশ্যই ওই যে আপু বলে গেল যে আল্লাহ তাআলা তো অবশ্যই সৃষ্টি করছে, সেজন্য আমি পৃথিবীর আলো দেখতে পারছি। তারপরে হচ্ছে আমার বাবা মা, তারপরে একদম 100% 1 থেকে 100% হচ্ছে আমার হাজবেন্ড। কারণ এটা তোমাদের পুরনো গল্প, তোমরা একদম, সবাই জানো আমরা যে সবাই জানি। এই আলোকিত পুরো মানে সময়টাই হচ্ছে আমার হাজবেন্ডের সহযোগিতাতে আমি সবকিছু মিলিয়ে আজকে এত দূর এই পর্যায়ে। এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ আমি মনে করি যে আসলেই আমি একজন আলোকিত নারী। আমার একদমই যতটুকু আছে তাই। যাই আপনি হোক। আলোকিত নারী, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। অনেক আপনি ধন্যবাদ। একজন খুব ভালো লিডারশিপ কোয়ালিটিও রাখেন। এটা আসলে পরিবার থেকে সবাই এই কনফিডেন্সটা আপনাকে না দিলে আপনি এত কনফিডেন্ট ওমেন হিসেবে নিজেকে রিপ্রেজেন্টও করতে পারবেন না। পরিবারের একটা বড় প্রভাব অবশ্যই আছে। ওবায়দা আপুর কাছে আসি। ওবায়দা আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে জীবন আলোয় আলোকিত করার জন্য সবার আগে কি প্রয়োজন, কি থাকা প্রয়োজন? আসসালামু আলাইকুম আপু। ওই স্টুডিওর ওই বাইকার আপুদের কথাগুলো খুব ভালো লাগছিল। নতুন মানে একটা নতুন বিষয় নিয়ে আমি আজকে প্রথম শুনলাম, আমার খুবই ভালো লাগছিল। মানে আমিও যদি পারতাম চালাইতে, আমি তো ভয় পাই। তারপরে আমি এটা বলবো, আমার জাস্ট আল্লাহ সবার মতোই বলি যে আল্লাহর ইচ্ছা আর আমার সদিচ্ছাটাই সবচেয়ে বেশি। এটা আমি নিজেকে আলোকিত করার জন্য আমার সদিচ্ছা এবং আমার আহ, ইচ্ছাটাই আর কি, যে আমি সবকিছুতে নিজেকে আগে আমি মানে শক্তি দিয়েছি, মানসিক শক্তি, এনার্জি। তারপরে আমার পরিবার আমাকে, যেমন এখন হাজবেন্ড আমাকে অনেক সহযোগিতা করে।
আর আমার আগের হইলো আমার বড় ভাই ভাবি, ভাইয়ের বাসায় থেকেই আমি আসলে পড়াশোনা করেছি, তো তো ভাই ভাবির অনেক অবদান আছে। আর আমি এখন যে আলোকিত, ভাই আমাকে এখনো অনেক ইন্সপায়ার করে, অনেক বিষয় এই মানে আমাকে উৎসাহ দেয়। কোনো ভালো কিছু শুনলে ভাই আমাকে অনেক আর কি ভালো কিছুই বলে। অনেক ধন্যবাদ। ওবায়দা আপুর নেটওয়ার্কটা কেটে যাচ্ছে। আমরা একটু রীতা দিদি অনেকক্ষণ ধরে এসে বসে আছেন, রীতা দিদির কাছে একটু আসি। তার কাছে এসে আমি একটু জানতে চাই যে এই যে নিজের আলোয় আলোকিত হই, আপন আলোয় আলোকিত হই, এই বিষয়টা নিয়ে আপনার কাছে কিছু শুনি। অনেক ধন্যবাদ আহনা। খুবই চমৎকার একটা বিষয়। আসলে আমরা বিভিন্ন সময়ে জীবন চক্রের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আলোকিত হই। আমার আলোকিত হতে সাহায্য করে আমরা অনেকে, যে প্রথমে তো আসলে সৃষ্টিকর্তা যদি সৃষ্টি না করতে কিছুই করতে পারতাম না, পৃথিবীতে আসতে পারতাম না। তারপরে বাবা মা, বিয়ে হয়ে যাওয়ার পর হাজবেন্ড, তারপরে এখন তো সন্তানরা আলোকিত হওয়ার জন্য অনেক বেশি সাপোর্ট দেয়। যেমন আপুরা, আমাদের স্টুডিওর আপুরা যেন বাইক নিয়ে সীমাহীন ভাবে একদিক থেকে আরেকদিক ছুটে বেড়ায়। আমার হচ্ছে গিয়ে বাইক নিয়ে চলাটা হচ্ছে একটা গণ্ডির মধ্যে থাকে। আপুদের মতো আমি এত মানে সীমাহীন ভাবে যেতে পারি না। সেটাও বাচ্চাদের যে স্কুলে নিয়ে যাওয়া আসা যাওয়া বা এখানে সেখানে যাওয়া এইটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর আলোকিত হওয়ার জন্য আসলে নিজের ইচ্ছা শক্তি আর পরিশ্রমটাই বেশি দরকার। তার কোনো বয়স লাগে না আমি মনে করি। যে কোনো বয়সে যে কোনো এখন আমার যে 50 বছর বয়সের কারোর সাথে বন্ধুত্ব বা ভালো সম্পর্ক হইতে হবে তা না। আমার দেখা যায় যে নাকি 15 বছরের মেয়ে, ছোট মেয়ে, তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় যে কোনো কারণে। এই যে মিশুক মানুষ হওয়ার একটা কি বড় সুবিধা আছে। অনেক ধন্যবাদ রীতা দিদি। আমরা একটু তরু আপুর কাছে আসি। তরু আপুর কাছে এসে একটু শুনতে চাই যে এই যে আলো নিজের ভেতরেই তো আসলে লুকায়িত থাকে, তো এই নিজের ভেতরের আলোটাকে কিভাবে আবিষ্কার করেছিলেন সেই বিষয়টা নিয়ে একটু শুনি। আপুকে ধন্যবাদ, আমি অনেক পরে জয়েন করলাম। যাই হোক, আসলে আলো নিজেকে আলোকিত করার একটা কামনা বাসনা প্রত্যেকটা মানুষের থাকে, আর একজন নারীর তো আরো বেশি আমার মনে হয়। তো এই কামনা বাসনা থেকে কিন্তু আসলে নিজেকে আলোকিত করবার হলো ইচ্ছা বা আগ্রহটা এসে যায়। তো আমি মনে করি নিজেকে আলোকিত করবার যে ব্যাপারটা, সেটা এসে যায় নিজের ইচ্ছা শক্তি থেকে, নিজের আগ্রহ থেকে। এটা অনেক বড় ব্যাপার। আর পরিবারের যে পাশের যে আছে, হয়তো আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, এদেরও কিন্তু অনুপ্রেরণাটা অনেক বেশি দরকার, এটা আমি মনে করি। আর যদি পরিবারের সাপোর্ট থাকে আর নিজের ইচ্ছা শক্তি থাকে, তাহলে নিজেকে আলোকিত করার প্রেরণাটা আসলে নিজে থেকে চলে আসে, খুঁজতে লাগে না। ওই যে আগে বললাম যে কামনা বাসনা প্রত্যেকটা মানুষের থাকে, তো আমার ছিল বলে আমি চেষ্টা করি, এখনো করছি নিজেকে হাইলাইটে আনার জন্য, এখনো করছি, ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। আর উপরে আল্লাহ তাআলা আছে। চমৎকার আপু, খুব ভালো লাগলো শুনে। বাকিদের সাথেও আসবো আমরা একটু। আফরোজা, রূপা আপুর কাছে এসে আরেকটা বিষয় নিয়ে শুনতে চাই। তিনজনের কাছে এই বিষয়ে কিছু না কিছু জানতে চাই। সেটা হলো যে রিসেন্টলি একটা নিয়ম বা আইন মোতায়েন হয়েছে, সেটা হলো যে 30 গতিসীমার ভেতরে থাকতে হবে। 30 মানে আসলে আমার কাছে মনে হয়েছে যে খুবই নিম্ন গতিসীমা। এবং এটা ছাড়া আরেকটা বিষয় হলো, যখন আপনি ফ্লাইওভারে উঠছেন বা দূরে যাচ্ছেন কোথাও, তো সেখানে আপনি যদি 30-এ চালান, সেই ক্ষেত্রে আসলে বাকিদের সাথে ব্যালেন্স করার বিষয়টা, কিংবা এই যে নতুন আইন মোতায়েন হয়েছে, বাইকার হিসেবে আপনার কি মতামত এই বিষয়ে? আসলে এই গতিসীমাটা যে বেঁধে দেওয়া হলো, কোন হিসাবে তারা এই গতিসীমাটা বাঁধলো, আমি এটা আজও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। বিকজ আপনি যেটা বললেন যে ওভার ব্রিজের যে কথাটা, হ্যাঁ, আমরা যখন উঠি এবং নামি, আপনি যদি নিউট্রালও গাড়ি রেখে দেন, তখনও কিন্তু আপনার 30-এর গতি পার হয়ে যায়। এই জিনিসটা হয়তো বা তারা জানে না। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি যখন রোডগুলোতে চলবেন আপু, আপনি নর্মালি দেখবেন বাস, ট্রাক, দেন হচ্ছে অটো রিক্সাও মনে হয় 30+ চালায়। হ্যাঁ, আমি যখন 30-তে চালাবো, আমি তাহলে অফিস টাইমে আমি পার্সোনাল ভেহিকেল কেন ইউজ করছি? যাতে অন টাইমে আমি আমার অফিসে পৌঁছাতে পারি। সে 30-এ যদি আমি ঠেলা গাড়ির মতন যে আদৌ কি আমি অফিসে অন টাইমে পৌঁছাতে পারবো? তাহলে বাসা থেকে কখন বের হতে হবে? ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে বাকি যার ভেহিকেলগুলো আছে, তাদের গতিসীমার সাথে কি আমারটা আদৌ ম্যাচ করে? তারা তো আর 30 না, শুধুমাত্র বাইকের ক্ষেত্রে 30 ডিসাইড করে দেওয়া হয়েছে। সেটাই। সেক্ষেত্রে আমার মনে হয়, যেটা মানে আমার পার্সোনাল থিঙ্কিং থেকে, যে কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে এই কারণে, বাট অ্যাক্সিডেন্টটা কেন হচ্ছে এটা যদি প্রত্যেকটা যারা লাইসেন্সগুলো দিচ্ছে, হ্যাঁ,
হ্যাঁ, সেখান থেকে যদি একটু এটা নিয়ন্ত্রণ করা হতো তাহলে মনে হয় যে অ্যাক্সিডেন্টটা অনেকটাই সম্ভব নিয়ন্ত্রণে আসা। এখন নিয়ম হচ্ছে আমরা বাইকাররা কিন্তু যারা বাইক কিনি, কেনার আগে আমাদের লাইসেন্স শো করতে হয়, তাছাড়া কিন্তু আমরা বাইক কিনতে পারবো না। বাট এবং সেই ক্ষেত্রে কিন্তু এক্সাম দিতে হয়, অনেক কিছু ক্যাটাগরি আছে। বাট যারা দেখেন বাস ট্রাক চালাচ্ছে তারা কি আদৌ লাইসেন্সটা নিচ্ছে? কিভাবে নিচ্ছে? এটা কি নিয়ন্ত্রণে আছে? টাকা দিলে আজকাল ঘরে বসে তারা লাইসেন্স নিচ্ছে। অশিক্ষিত লোকজনকে দিয়ে দেখা যাচ্ছে যে আপনার হেল্পার ড্রাইভার যারা থাকছে তারা নিয়ে যাচ্ছে, তারা নিয়মই জানে না। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে অনেকে শিক্ষিতও আছেন, তাদের হয়তো একটু আমি বলবো যে জ্ঞানের অভাব, যেটার কারণে শিক্ষা থাকার পরেও ওনারা মানছেন না, না মানাটাকেই নিজের একটা আলাদা কোয়ালিটি মনে করছেন যে আমি খুব একদম রাফ অ্যান্ড টাফ এরকম একটা বিষয় ভাবছে। সেই বিষয়গুলোতে আসবে। একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে ফিরে এসে আরো অনেক কথা হবে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং এই শেষ প্রান্তে এসে আমার মনটা ছটফট করতে থাকে। আমার মনে হয় যে আলো নিভে যাচ্ছে জীবনের, এরকমই লাগে যখন শেষের দিকে চলে আসি তখন। তা আমরা আসলে সবার সাথে ছোট্ট ছোট্ট করে কথা বলার সুযোগ পাবো। এবং আরেকটা বিষয় নিয়ে কথা চলছিল, চলমান একটা কথার সূত্র ধরেই আফরোজা আপুর কাছেও আসি। এই যে 30 গতিসীমার বিষয়ে আপনার কি মতামত? আপনি কি ট্রাবল ফেস করছেন নাকি আপনার জন্য এটা কনভেনিয়েন্ট? না, এটা তো সমস্যাই আমাদের, কারণ 30 গতিতে তো আমরা চালাতে পারবো না। আমরা বাইক স্টার্ট দিলে 20-এর উপর উঠে যায়, তো 30 আমরা কিভাবে পার করবো? আর আমরা যখন এক জায়গায় যাব, আমরা যদি 30-এই চালাই, তখন ঢাকা শহরে তো হাইওয়েতে কিভাবে চালাবেন? এখন আমি বলি, আমাদের যখন সরকারে বলে দিল 30, এখন আমরা সব বাইকার যদি 30-এ গাড়ি চালাই, ঢাকা শহরে জ্যাম থামবে না, তো আরো বাড়বে, পুরো জ্যাম লেগে যাবে। কারণ বাইক তো এখন অনেক। এই বিষয় নিয়ে আপনারা কিছু করবার প্ল্যান করছেন? এটা আমরা করেছি, রিসেন্টলি আমরা এটা নিয়ে করেছি, বিআরটির অফিসে গিয়েছে, এটা নিয়ে বাইকাররা বিআরটি অফিসে গিয়ে এটা এই সমস্যাটা অ্যাড্রেস করে মানে ফাইল করছেন এটা। আচ্ছা, বেশ চমৎকার। মিলি আপুর কাছে শুনি এই বিষয়। অ্যাকচুয়ালি এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে হচ্ছে হায়ার সিসি বাইকগুলা ঢুকছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে 200-250, যেমন হচ্ছে রিসেন্ট হচ্ছে 250 সিসির একটা বাইক ঢুকেছে। তো এই হায়ার সিসি বাইক যখন স্টার্ট দেওয়া হয়, তাহলে কিভাবে এর গতি, মানে এর স্পিড কিভাবে 30 থাকে? তাহলে সরকার যদি হচ্ছে, আমি অবশ্যই তাদেরকে রেসপেক্টের সহকারে বলতেছি যে তারা যদি এটা যদি ধার্য করবেই, তাহলে কেন এই হায়ার সিসিগুলোকে বাংলাদেশে হচ্ছে অ্যাপ্রুভাল দেওয়া হলো? বাংলাদেশে যেই ধরনের গাড়ি ঢুকছে সেই ধরনের গাড়ির স্পিড কোয়ালিটি বা তাদের যেই সিসি আছে সেই ধরনের ব্যাপারগুলো মেইনটেইন করে সেই অনুযায়ী একটা নিয়ম ধার্য করতে হবে, এটা বলছেন। বাংলাদেশে যে বাইকগুলো আছে, যেমন আমরা স্কুটার রাইড করলেও কিন্তু আমাদের মানে এভারেজে আমাদের 60-70-80 স্পিড না তুললে হচ্ছে না। যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে শুক্রবারে যেমন ডে লং ট্যুরটা হয়, সেটা হচ্ছে আমরা একদিনে আমরা এমন হয় যে আমরা যাওয়া আসা আমরা 500 বা 550, 400, 450 একদিনে আমরা রাইড করি। সকালে যাই, আমরা ওখানে গন্তব্যস্থলে গিয়ে আমরা আবার রাইড করে চলে আসি। তো সেটা যদি হয় যে 60 স্পিডে হয়, তাহলে এটা তো সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, যে বাইকিংয়ে বা বাইক অ্যাক্সিডেন্টের জন্য সরকারের যে নীতি নির্ধারণ, এটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে এই হায়ার সিসিগুলোকে বা আমাদের যে বাইকের যে স্পিডটাকে বেঁধে না দিয়ে এটাকে হচ্ছে কিছু মানে রুলস রেগুলেশনের আওতায় আনা উচিত। যেমন আপনার 18 বছরের নিচে কোনো বাচ্চারা, মানে ছেলেরা বাইক চালাতে পারবে না, অথবা হচ্ছে কেউ হচ্ছে শুধু চটি স্যান্ডেল পরে বাইক চালাইতে পারবে না, কেউ সেফটি মেনটেন না করে বাইক চালাইতে পারবে না, অথবা হচ্ছে যে ওভারটেকিং গুলা, মানে এটা যদি হয় যে মানে পুলিশের যে করার, মানে যে ধরনের নিয়মগুলো মোতায়েন করলে রাস্তায় আসলে অ্যাক্সিডেন্ট কমে যাবে, সেই ধরনের নিয়ম মোতায়েন করা উচিত। এবং আপনাদেরকে ইতোমধ্যে যে গতিসীমাটা বেঁধে দেওয়া হয়েছে, আপনারা যাচ্ছেন আপনাদের জায়গা থেকে যে এটাকে আবার রিভিউ করা হোক এবং রিয়েলিস্টিক ওয়েতে আরেকবার রিভিউ করে নতুন একটা আইন মোতায়েন করা হোক। দেখা যায় কি, মানে বাইকের দিকে এই জিনিসটা বেশি করে।
আচ্ছা, মানে যারা মজার বাইকার একটা- তাদেরই মানে এই জিনিসটা বেশি ফেস করতে হয়। আচ্ছা, মজার একটা কথা বলি, সেটা হচ্ছে সরকার যখন হচ্ছে আমাদের এটাকে অ্যাপ্রুভ করে দিল যে 30 স্পিডে হলো ঢাকা সিটিতে চলবে, তো আমি বাসা থেকে যখন বের হয়েছি আমি তখন মাইন্ড সেট আপ করছি যে আমি 30 স্পিডের উপরে উঠাবো না। আমি দেখি যে আসলে তাহলে কি ফেস করতে হয় আমাকে। তো আমি যখন 28, 29, 28, 29, 27 এইভাবে স্পিডে চলতেছি, তো রিক্সা বলতেছে, মামা টানেন না কেন, ডানে যান মামা, আরে চালাইতে পারেন না, বের হয়েছেন কেন? রিক্সা মামারা তাহলে 30-এর থেকে বেশি টানে, তাহলে তাই না? যারা পায় মানে ই করে, এরা 30-এর থেকে এদের স্পিড বেশি থাকে। আর ইদানিং যে অটো রিক্সাগুলো এদেরকে যখন আমি এটাও দেখেছি, এদেরকে যখন আসলে এদেরকে ওভারটেক করতে হলে আমাকে আসলে কত স্পিড দিতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে স্পিড এরকম আসে 42, 44, 43। আমি যখন এদেরকে মানে ওভারটেক করতে গেছি, তো দেখি যে এদেরকে ওভারটেক করতে গেলে আমাকে 42, 43, 44 আমাকে যেতে হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে যে আসলে যারা এটাকে করছে তারা অ্যাকচুয়ালি তারা রিয়েলিস্টিক ওয়েতে ভেবে দেখেননি, বা তারা হয়তো বাইক নিয়ে চালিয়ে এই বিষয়টাকে এক্সপিরিয়েন্স করেননি। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখার মতো। আমার মনে হয় লেডিস ক্লাবের মাধ্যমে সেই মেসেজটা আমরা দিতে পেরেছি। অনেক ধন্যবাদ। আমরা একটু জুমে আসি, যেহেতু সময় স্বল্প তাই আমি একটু তাড়াতাড়ি করে কথা বলি। সৈয়দা নাজনীন আপু আছেন, সৈয়দা নাজনীনের কাছ থেকে একটু আপু শুনতে চাই, আপুকে আজকে প্রথম যুক্ত হলেন লেডিস ক্লাবে? আমি প্রথম যুক্ত হয়েছি, আগে 2-1 বার আসছিলাম কিন্তু কথা বলার সুযোগ পাইনি। আজকে একটু আপনার সাথে তাহলে কথা বলতেই হবে, কোথা থেকে যুক্ত হয়েছেন সেটাও শুনি এবং আজকের বিষয়টা নিয়েও কিছু শুনি। আজকের বিষয়টা আপা আমি মাত্র অন করলাম, এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। আমি বলছি আপনাকে, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু শুনি। আমি আজিমপুর, লালবাগ। আচ্ছা, লালবাগ খুব পছন্দের একটা এলাকা আমার, এবং সেখানে এসে আমি একটু জানতে চাই যে এই যে আপন আলোয় আলোকিত হওয়ার যে বিষয়টা, আজকে আপনি মাত্র যুক্ত হয়েছেন তাই আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনার জীবন আলোকিত করে রাখে কারা? একটু তাদের সম্পর্কে জানি, ছোট করে শুনবো। আচ্ছা, আমার জীবন আলোকিত করে রাখে আমার পরিবারের সদস্য প্রথমে, তারপর আমার কর্মস্থলে যারা আছে তারা, আর ইদানিং আমার নেক্সাস একটা আনন্দের জায়গা। মানে আমি অপেক্ষায় থাকি, শুধু নেক্সাসের লেডিস ক্লাব না, আপনাদের প্রতিটি প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে। বাহ আপু, অনেক ধন্যবাদ। প্রতিটি প্রোগ্রাম আমি আগে দেখতাম চ্যানেল আই, এনটিভি, কিন্তু এখন আমার প্রথম চয়েস হচ্ছে কি নেক্সাস। অনেক অনেক ধন্যবাদ আপু, এই ভালোবাসাটা আমরা মনে রাখলাম এবং আপুকে একটা বিশাল বিশাল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। নেক্সাস টেলিভিশনকে আপনি ভালোবেসেছেন এবং আপনি যতবার আসবেন। জি জি, জানতে চাচ্ছি যে নেক্সাস টেলিভিশনটা কবে থেকে হলো? আমি তো মাত্র কিছুদিন হলো খবর পাইছি। আমাদের জন্মসাল হলো, আমরা 2 বছর ধরে অন এয়ার হচ্ছি এবং আমরা 2 বছর ধরেই আসলে পুরো দেশব্যাপী 2021-এর 30শে জুলাই থেকে আমরা অন এয়ার হচ্ছি। তো আমার মনে হয় 2 বছরের বেশি সময় হয়ে গেছে এবং আপনি খুব রিসেন্টলি আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু আগামী জুলাইতে আমরা 3 বছর হয়ে যাব এবং সেই সময় অবশ্যই লেডিস ক্লাবের আমাদের যে সদস্যরা আছে তারা সবাই বেড়াতে আসে, আপনিও বেড়াতে চলে আসবেন আমরা যখন জন্মদিন উদযাপন করব। আপু অনেক ধন্যবাদ, সামনের দিনে আরও অনেক কথা হবে, আপনার সম্পর্কে অনেক জানবো। আমাদের সময়ের স্বল্পতার কারণে একটু মুক্তি আপুর কাছে চলে যাই। মুক্তি আপু, আপনার কাছে এসে একটু আমি জানতে চাই, যেটা আজকের বিষয়ে তো অনেকের কাছে অনেক কিছু শুনলেন, আপনি কি মনে করেন? আনমিউট করা আছে, মুক্তি আপুর কথা শুনতে পাচ্ছি না। আমি একটু মমি আপুর কাছে আসি। মমি আপু, আপনার কাছে এসে আজকের বিষয়ে 2 লাইন শুনি। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। শেষে শুধু এইটুকুই বলবো যে আমরা আগের চেয়ে এখন অনেক বেশি অ্যাডভান্স, মহিলারা অনেক বেশি গতিশীল, আর আমরা সবাই নিজ নিজ আলোয় আলোকিত। অনেক ধন্যবাদ আপু। নার্গিস আপুর কাছে একটু শুনি। নার্গিস আপু 1 লাইন বলে যান। আর আলোকিত সবাই নিজ এখন এই জায়গাটা যে আপুর নেটওয়ার্কটা অসুবিধা হচ্ছে, আপুর নেটওয়ার্কে কিছু শুনতে পাচ্ছি না। মুক্তি আপুর কাছে আরেকবার আসার চেষ্টা করব। মুক্তি আপু 1 লাইন শুনি আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। আজকের টপিকটা খুব ভালো লাগছে। আলোকিত তো করতেই হবে,
আমরা সবাই আলোকিত হতে চাই এবং হচ্ছে যে আমরা নেক্সাস টিভির মাধ্যমে আরো বেশি আলোকিত হতে চাই। ধন্যবাদ তোমাকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাকিদের সাথে কথা হবে। একদমই শেষ প্রান্তে চলে আসা আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপুর কাছে একটু শেষ বার্তায় এক লাইন শুনি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি প্রথমে বলেছিলাম, আবারও বলবো যে আমরা আসলে নারীরা নিজেদের আলোয় যেরকম বিকশিত হতে চাই, সেক্ষেত্রে আমরা আশা করব সমাজের কাছে, পরিবারের কাছে, কলিগদের কাছে, সবার কাছে যে আমাদেরকে সুযোগটা দেন। তাহলে হয়তোবা আমরা কোনো না কোনোভাবে কন্ট্রিবিউশনটা ফ্যামিলি মানে সোসাইটিতে দিতে পারবো। অনেক ধন্যবাদ। আমরা আফরোজ আপুর কাছে এক লাইন শুনি। অনেক ধন্যবাদ নেক্সাস টিভিকে যে আজকে আমাদের এখানে ইনভাইট করার জন্য। আর বলবো যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি বা নারী বাইকার আছি বা যারা জব হোল্ডার আছে, ফ্যামিলির সাথে সাথে যাতে পরিবেশের যারা আরো সবাই আছে, সবাই যাতে এগিয়ে আসে আমাদের সাহায্য করার জন্য। অনেক ধন্যবাদ। মিলি আপুর কাছে আসি। আমিও মানে একই কথা বলবো, আর হচ্ছে নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ, কারণ এর মাধ্যমে হচ্ছে অনেক মেয়েদের অজানা কথাগুলো সবাই জানছে, বিশ্ব জানছে, দুনিয়া জানছে। এই জন্য হচ্ছে নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে আমি চাই যে আমাদের জন্য মানে আমাদেরকে মেয়েদেরকে ছেলে মেয়ে আলাদাভাবে না ভেদাভেদ না করে আমাদেরকে সবাই তাদের সঙ্গী হিসেবে আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বন্ধুরা যারা ছিলেন, আমাদেরকে দেখছিলেন টেলিভিশনে, ফেসবুকে এবং ইউটিউবে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও সুন্দর একটা বিষয় নিয়ে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি।